তো আসসালামু আলাইকুম সবাইকে। প্রকৃতি প্রত্যয়ের প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করবেন। মনের মধ্যে মাথার মধ্যে কোনো প্রশ্ন কিরবির করলে নোট ডাউন করে রাখবেন, ক্লাস শেষে জিজ্ঞেস করবেন, হ্যাঁ? আচ্ছা, প্রকৃতি প্রত্যয় কঠিন লাগে কাদের কাছে, যে মনে হয় হাই রে, এটা তো অনেক ভয়ানক একটা টপিক, অনেক কঠিন, কিছুই বুঝি না। হ্যাঁ, প্রকৃতি প্রত্যয় কিন্তু বুঝলে কিন্তু সোজা, কঠিন লাগার কথা না। এই রে, হ্যান্ড রেস করতেছেন কেন? হ্যান্ড রেস করতেছেন কেন? আজকে দেখবেন সোজা হয়ে যাবে। হুম, আজকে আশা করি সোজা হয়ে যাবে, আর এমনিতেও সোজা। স্লাইড দেখলেই বুঝতে পারবেন যে প্রকৃতপক্ষে সোজা। হ্যাঁ, আমার নিজের কাছে আসলে প্রকৃতপক্ষটা কঠিন না। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে বাংলা গ্রামারের অপছন্দের টপিক কোনটা, আমি বলবো প্রকৃতপক্ষটা। মানে আমার কাছে এটা বিশ্রী লাগে আর কি। হ্যাঁ, এমনি কঠিন লাগে না, মানে এটা আমার ভাল লাগে না আর কি, মানে পছন্দের একটা ব্যাপার আছে না। ওই জায়গা থেকে আমার প্রকৃতি প্রত্যয় হচ্ছে অপছন্দের। কিন্তু সোজা, পড়তে পারলে সোজা। আপনারা সন্ধি টন্ধি তো পড়ে আসছেন, প্যাটার্ন তো জানেনই। হ্যাঁ, বুঝলে বাংলা গ্রামারের সব থেকে বেশি ইজি, কিন্তু সেটা হচ্ছে বুঝে বুঝে পড়তে হবে। আচ্ছা, প্রকৃতি কাকে বলে? প্রকৃতি হচ্ছে শব্দমূল বা শব্দের যে অংশটাকে আমরা আর ভাঙতে পারবো না। হ্যাঁ, যেটাকে আমরা আর ভাঙতে পারবো না সেটাকে আমরা বলি প্রকৃতি। এখন আমরা যখন শব্দের চ্যাপ্টার পড়ছিলাম তখন মৌলিক শব্দের একটা সংজ্ঞা পড়ছিলাম, তাই না? মৌলিক শব্দ কাকে বলে? যে শব্দকে আর কোনো অর্থযুক্ত ক্ষুদ্রতম অংশে ভাঙা যাবে না, সেটাই হচ্ছে মৌলিক শব্দ। এখন প্রকৃতির সংজ্ঞাটা আমি কি বললাম? প্রকৃতি মানে কি? প্রকৃত অর্থাৎ একদম আসল, যেটাকে আর ভাঙা টাঙা যাবে না, একদম খাঁটি প্রকৃত। প্রকৃতির সংজ্ঞাটা কি বললাম? শব্দমূল বা শব্দের যে অংশকে আর ভাঙা যাবে না বা ভেঙে আলাদা করা যাবে না, তাকে আমরা বলতেছি প্রকৃতি। তাহলে কি মৌলিক শব্দগুলোকে আমরা প্রকৃতি বলতে পারবো? মৌলিক শব্দগুলোকে প্রকৃতি বলতে পারবো কিনা? অবশ্যই পারবো। মৌলিক শব্দগুলোকে প্রকৃতি বলতে পারবো, অবশ্যই পারবো। হ্যাঁ, গুড। আচ্ছা, তাহলে আমরা প্রকৃতির কি দেখলাম? যে শব্দের যে অংশটাকে আমরা আর ভাঙতে পারবো না বা ভেঙে আলাদা করতে পারবো না, সেটাই হচ্ছে আমার প্রকৃতি। হ্যাঁ, তো এই যে ক্রিয়াপদের মূল অংশকেও প্রকৃতি বলে। এটা সামনে আসবো ডিটেলস আর আলোচনা করব, সমস্যা নাই। এবার আসেন, প্রকৃতি কয় প্রকার? প্রকৃতি হচ্ছে টোটাল দুই প্রকার। একটা হচ্ছে নাম প্রকৃতি, আর একটা হচ্ছে কি? ক্রিয়া প্রকৃতি। হ্যাঁ, একটা হচ্ছে আমার নাম প্রকৃতি, আর একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। নাম প্রকৃতিটা কি? নাম প্রকৃতিটা হচ্ছে নাম প্রকৃতিটা হচ্ছে প্রাতিপদিকের সঙ্গে যখন প্রত্যয় যুক্ত হয়, প্রাতিপদিকের সঙ্গে যখন প্রত্যয় যুক্ত হয়, ওই প্রাতিপদিকটাকে আমরা বলতেছি নাম প্রকৃতি। হ্যাঁ, অর্থাৎ এক কথায় যদি বলি, নাম পদের মূল অংশটাই হচ্ছে নাম প্রকৃতি। কিছুই বুঝেন নাই তাই না? সবার আগে দেখি প্রাতিপদিক কাকে বলে। প্রাতিপদিক জিনিসটা কি? প্রাতিপদিক জিনিসটা হচ্ছে বিভক্তিহীন নাম শব্দকে আমি বলতেছি প্রাতিপদিক। বিভক্তিহীন নাম শব্দকে আমি বলতেছি প্রাতিপাদিক। যেমন আমি যদি এখানে একটা শব্দ লিখি, মিঠা যোগ আই। হ্যাঁ, মিঠা যোগ আই, অথবা আমি যদি লিখি মধু যোগ র সমান সমান কি হবে? মধুর, তাই না? এখন খেয়াল করেন, এই যে মিঠা যোগ আই, মিঠার সাথে কি আই প্রত্যয় যুক্ত হইছে। আবার মধু যোগ র, এখানে র বিভক্তি যুক্ত হইছে। কিন্তু এই যে মূল শব্দটা, এখানে মূল শব্দটা মিঠা, মিঠা, মধু, এগুলাই হচ্ছে আমার নাম শব্দ। এগুলাই হচ্ছে আমার নাম শব্দ। আর এই নাম শব্দটাকে আমি বলতেছি প্রাতিপদিক। নাম শব্দের সাথে যে প্রত্যয় যুক্ত হবে সেটাকে আমরা বলবো নাম প্রকৃতি। ক্লিয়ার কিনা? নাম শব্দ বা প্রাতিপদিক যেটার সাথে কোনো বিভক্তি প্রত্যয় কিছুই থাকবে না, কিছুই থাকবে না, মূল শব্দটা, যে শব্দগুলো আমরা সবসময় ব্যবহার করি, যেমন মা, গাছ, শিল, লতা, মানে আমাদের প্রতিদিন আমাদের চারপাশে যে শব্দগুলো কন্টিনিউয়াসলি আমরা ব্যবহার করতে থাকি, ওইটাই হচ্ছে নাম শব্দ। ওইটাই হচ্ছে নাম শব্দ। যেমন গাছ, লতা, মুখ, বই, পা, এগুলো সব একদম মেইন যে কোর যে শব্দগুলো, ওটাই হচ্ছে আমার নাম শব্দ। এটার সাথে কোনো বিভক্তি বা প্রত্যয় কিছুই যুক্ত থাকবে না। ঠিক আছে, এবার আসি ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতিটা কি? আমরা নাম প্রকৃতি কি পেলাম? নাম শব্দের সাথে যখন প্রত্যয় যুক্ত হবে বা প্রাতিপদিকের সাথে যখন, প্রাতিপদিক বানান খেয়াল করিয়েন, হ্যাঁ, এটা অনেক সময় পরীক্ষা আসে, বা প্রাতিপদিকের সাথে যখন প্রত্যয় যুক্ত হবে সেটাকে আমরা বলতেছি নাম প্রকৃতি। তাহলে ক্রিয়া প্রকৃতি কি? ধাতুর সঙ্গে ধাতুর সঙ্গে যখন প্রত্যয় যুক্ত হবে সেটাকে আমরা বলবো ক্রিয়া প্রকৃতি। ওই ধাতুটাকেই কিন্তু আমরা ক্রিয়া প্রকৃতি বলতেছি। যেটা যুক্ত হবে সেটাকে না, ধাতুর সঙ্গে প্রত্যয় যখন যুক্ত হবে ওই ধাতুটাকে আমরা বলতেছি ক্রিয়া প্রকৃতি। যেমন এখন ধাতু আসলে কি?
ধাতুও কিন্তু ক্রিয়া থেকেই আসে, ক্রিয়ার মূল অংশকে বলা হয় ধাতু। ক্রিয়ার মূল অংশটাকে বলা হয় ধাতু, অর্থাৎ ক্রিয়ার যে অংশটাকে ক্রিয়ার যে অংশটাকে খেয়াল করিয়া, ক্রিয়ার 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 যে অংশটাকে আমরা আর ভাগ করতে পারবো না, ভেঙে আলাদা করতে পারবো না, ওইটাই হচ্ছে ধাতু। একটু কঠিন লাগতে পারে, উদাহরণ দিলেই খুব সহজে বুঝে যাবেন। দেখেন, এখানে আমার করে হচ্ছে ক্রিয়া, তাই না? করে, এটা একটা ক্রিয়া। এই ক্রিয়াপদটাকে যদি আমি ভাঙি তাহলে দুইটা অংশ পাবো। টোটাল কয়টা অংশ পাবো? দুইটা। কি কি? কি কি পাবো? একটা হচ্ছে ধাতু, একটা হচ্ছে ধাতু পাবো। কারণ ক্রিয়ার মূল অংশ কি আমরা বলতেছি ধাতু। ক্রিয়াপদকে ভাঙলে আমরা দুইটা অংশ পাবো, একটা হচ্ছে ধাতু, আর একটা হচ্ছে বিভক্তি। আর একটা কি? আর একটা হচ্ছে বিভক্তি। এখন দেখেন, এই ক্রিয়াটাকে ভাঙলাম, ভেঙে আমি কি পাবো? কর। কর যোগ এ। হ্যাঁ, এখানে কর হচ্ছে আমার ধাতু। এই কর ধাতুটাকে আমি আর ভাঙতে পারবো না, এটাই শেষ। করে ক্রিয়ার ধাতু কি? কর, বা ক্রিয়ার মূল অংশটা কি? কর। হ্যাঁ, এখানে কর হচ্ছে আমার ধাতু, আর এ হচ্ছে আমার কি? বিভক্তি। এ হচ্ছে আমার বিভক্তি। তাহলে করে ক্রিয়াটাকে ভাঙলে, যে কোনো ক্রিয়াকে আমি যদি ভাঙি, এখানে করে বললাম, যে কোনো ক্রিয়াপদকে যদি আমি ভাঙি তাহলে আমি দুইটা অংশ পাবো। ক্রিয়াপদকে ভাঙলে আমরা দুইটা অংশ পাবো, একটা হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল, ধাতু যা ক্রিয়ামূলতা, ধাতু বা ক্রিয়ামূল, আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। ঠিক আছে? আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। এখন এই ধাতুর সঙ্গে যখন প্রত্যয় যুক্ত হচ্ছে, ধাতুর সঙ্গে যখন প্রত্যয় যুক্ত হচ্ছে তখন সেটাকে আমরা বলতেছি ক্রিয়া প্রকৃতি। যেমন দেখেন, আমার আহ, ধাতু কি? কর। কর। হ্যাঁ, এই ধাতুগুলো কিন্তু চিনতে হবে। হ্যাঁ, বাংলা ধাতু, সংস্কৃত ধাতু, বিদেশি ধাতু, এগুলো কিন্তু চিনতে হবে, জানতে হবে, নইলে কিন্তু প্রকৃতি প্রত্যয় জটিল হয়ে যাবে। জটিল কেন হয়? কারণ আপনারা বেসিক থেকে একদম শুরু করেন না, এই কারণে আপনাদের জটিল লাগে। আপনারা শুরুতেই একদম মানে মানে এইভাবে পড়া শুরু করেন, ক্রিজ কনীয় করণীয়, অমুক যোগ তমুক, এভাবে পড়া শুরু করেন, এই কারণে কঠিন লাগে। ঠিক আছে? তো যেটা বলতেছিলাম, এখানে চিহ্নটা বাদ পড়ছে, সমস্যা নাই, সামনে আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, ক্রিয়া প্রকৃতির উদাহরণটা দেখে আমরা কিভাবে বুঝবো ক্রিয়া প্রকৃতি? ক্রিয়া ধাতুর সঙ্গে যখন প্রত্যয় যুক্ত হচ্ছে ওই ধাতুটাকে আমরা বলি ক্রিয়া প্রকৃতি। যেমন আমার ক্রিয়াটা ছিল করে, কর। হ্যাঁ, এটা আমার কি? ধাতু বা ক্রিয়ামূল কর, তাই না? কর যোগ আ, ধাতুর সাথে যখন প্রত্যয় যুক্ত হচ্ছে, এটা হচ্ছে আপ্রত্যয় যুক্ত হইলো, আপ্রত্যয় যুক্ত হইলো। কর যোগ তাহলে আমি কি পাবো বলেন তো? কি পাবো? করা। কর যোগ করা, এই যে কর যোগ কর, এখানে কর হচ্ছে আমার ক্রিয়া প্রকৃতি। আবার আমি যদি বলি পর যোগ পরা, এখানে পর হচ্ছে আমার ক্রিয়া প্রকৃতি। হ্যাঁ, পর হচ্ছে আমার ক্রিয়া প্রকৃতি। নাচ যোগ উনি, নাচুনি, নাচ, নাচ হচ্ছে আমার ক্রিয়া প্রকৃতি। তারপরে হচ্ছে জিত হচ্ছে আমার ক্রিয়া প্রকৃতি। এখন অনেকের মধ্যেই মনের মধ্যে একটা প্রশ্ন আছে যে কখন ক্রিয়া প্রকৃতি, বা অর্থাৎ কোনটা কৃত প্রত্যয় বা কোনটা তদ্ধিত প্রত্যয়, এটা আমরা কিভাবে বুঝবো? বা কখন ক্রিয়া প্রকৃতি, কখন নাম প্রকৃতি, এটা কিভাবে বুঝবো? ক্রিয়া প্রকৃতি তো ইজিলি বুঝতে পারবেন, একটা ক্রিয়াকে ভেঙে ফেলবেন, ক্রিয়ার মূল অংশ থেকে যদি যে প্রকৃতিটা আসবে ওটা ক্রিয়া প্রকৃতি, আর আমার নাম শব্দ থেকে যে প্রকৃতিটা আসবে ওটা হচ্ছে নাম প্রকৃতি। হ্যাঁ, এরপর আচ্ছা, ওইটা আমি প্রত্যয়ের মধ্যে পড়াবো, এখন না বলি, এটা হচ্ছে প্রত্যয়ের মধ্যে বলবো, সামনে যখন প্রত্যয় আসবে তখন বলবো কিভাবে কৃত প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয় আলাদা করবেন। আচ্ছা, নাম প্রকৃতি, এটা ক্লিয়ার কিনা? নাম প্রকৃতি ক্রিয়া প্রকৃতি, এটা আপনারা বুঝছেন কিনা বলেন তো? খুব সোজা, না বোঝার তো কিছু নাই। বুঝছেন কিনা? নাম প্রকৃতি ক্রিয়া প্রকৃতি এখন তো চিনবেন, তাই না? ওকে, ফাইন। ওকে, চলেন এবার আমরা প্রত্যয় দেখবো। প্রত্যয় কাকে বলে? শব্দ গঠনের উদ্দেশ্যে খুব সোজা, মানে এটা, এগুলোর সংজ্ঞা বিভিন্ন বাজারে প্রচলিত বইতে এত জটিল করে লেখা, এই কারণে না আপনাদের আসলে বুঝতে অসুবিধা হয়, মনে হয় যে কত কঠিন যেন। এটা খুবই সোজা। প্রকৃতি বুঝলে প্রত্যয় আপনি ইজিলি বুঝতে পারবেন। কিরকম দেখেন, শব্দ গঠনের উদ্দেশ্যে নাম প্রকৃতি বা ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশটা, কোথায়? পরে, 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 কিন্তু আগে না, আগে না, পরে। হ্যাঁ, প্রকৃতির প্রকৃতির পরে যে শব্দাংশটা যুক্ত হবে সেই শব্দাংশটাই হচ্ছে প্রত্যয়। বুঝছেন কিনা? অথচ বইতে এগুলোর সংজ্ঞা কি জটিল করে দেয়া! হ্যাঁ, মানে যে বর্ণ বা বর্ণসমিতি ধাতু বা ক্রিয়ামূল প্রাতিপদিক বা নাম শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে, মানে এত কাহিনীর প্যাচের তো দরকার নাই। আপনি ইজিলি বুঝবেন, সেটা হচ্ছে প্রথমে আপনি প্রকৃতি চিনছেন। প্রকৃতি কাকে বলে? শব্দের যে অংশটাকে আর ভাঙা যায় না,
শব্দের মূল অংশটাকে আমি বলতেছি প্রকৃতি। হ্যাঁ, প্রকৃতি হচ্ছে আমার দুই প্রকার, নাম প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। নাম প্রকৃতি কোনগুলো? বর, ঘর, চারপাশে আমরা যে নাম শব্দগুলো ব্যবহার করি ওগুলাই, যেটার একটা অর্থ থাকবে, যেটা সত্যি কথা, মানে সচরাচর আমরা দেখতে পাবো, একটা অর্থ পাবো। হ্যাঁ, মানে দেখেই বুঝতে পারবো যে এটার একটা হয়তো মিনিং আছে। ক্রিয়া প্রকৃতিরও অর্থ থাকে, কিন্তু ওটা আমরা এক মানে দেখেই বুঝতে পারি না, মানে একটু জটিল লাগে, তাই না? যেমন পর, নাচ, এটা তো সোজা, কিন্তু আমি যখন দেখবো কর বা আপনার কি বলে চল, ধী, চল তো বোঝা যায়, কিন্তু ধী, কিছু কিছু আছে যেগুলো দেখি আমি অর্থটা বুঝতে পারবো না। তো ক্রিয়া প্রকৃতিটা কি? ধাতুর সঙ্গে যখন প্রত্যয় যুক্ত হবে সেটাকে আমরা বলবো ক্রিয়া প্রকৃতি। প্রকৃতি আমি চিনলাম, প্রকৃতি চিনলে আমার কাছে প্রত্যয় ডাল ভাত। কিরকম ডাল ভাত? শব্দ গঠনের উদ্দেশ্যে নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশটা আসবে ওই শব্দাংশটাই হচ্ছে প্রত্যয়। যেমন দেখেন, এখানে ফুল নাম শব্দ না? ফুল কিন্তু নাম শব্দ, এটা কি ক্রিয়া হবে? এটা কি, এটা তো ক্রিয়ার কোনো ভাইব দিচ্ছে না। এটা তো আপনার ধাতু থেকে আসে নাই, ধাতু থেকে আসছে? আসে নাই, এটা তো নাম শব্দ। দেখেন, ফুল যোগ এল, এটা আমার হচ্ছে, এটা কি, এটা হচ্ছে প্রকৃতি। এরপরে কি আসছে? এল আসছে। ফুল এল, ফুল এল, ফুল যোগ এল, ফুল এল। এই যে পরে যে শব্দাংশটা যুক্ত হলো এটাই হচ্ছে আমার প্রত্যয়। আবার দেখেন, দৃশ যোগ অন, দৃশ যোগ অন। হ্যাঁ, দর্শন, এই দৃশ কিন্তু আবার হচ্ছে কৃত, মানে দেখার ধাতু। এই আমি যে দেখি, আমি যে মানে স্লাইড দেখতেছি বা আপনারা যে স্লাইড দেখতেছেন, এই দেখা তো একটা কাজ, একটা ক্রিয়া, তাই না? এই দেখার ধাতু কিন্তু দৃশ, জানেন কিনা? দেখার ধাতু কিন্তু দৃশ, এই জন্যই বলছিলাম ধাতুগুলো আমার জানতে হবে। আমি স্লাইডে রাখছি, জাস্ট দেখে দেখে কয়েকবার পড়লেই মাথায় ঢুকে যাবে। দৃশ যোগ অন, দৃশ যোগ অন, দর্শন। এখানে কি, এখানে অন হচ্ছে আমার প্রত্যয়। এই যে পুরো শব্দটা প্রকৃতি আর প্রত্যয় মিলে যেটা হয় সেটা হচ্ছে ফুলেল, দর্শন, এগুলো হচ্ছে দুইটাই প্রকৃতি প্রত্যয় সাধিত শব্দ। হ্যাঁ, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন প্রত্যয় কাকে বলে, আশা করি বুঝতে পারছেন। প্যাচ লাগার কোনো কারণই নাই, প্যাচ লাগার কোনো কারণই নাই। আচ্ছা, আমরা এবার আসি, প্রত্যয় কয় প্রকার? প্রত্যয় হচ্ছে দুই প্রকার, প্রকৃতির মতো, প্রকৃতি দুই প্রকার, প্রত্যয় আমার দুই প্রকার। কি কি? কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। কৃৎ প্রত্যয় কিরকম? খুব সোজা, ক্রিয়া প্রকৃতির সঙ্গে সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলি কৃৎ প্রত্যয়। যেমন দেখেন, পড়ুয়া শব্দে পর ধাতুর সঙ্গে কি উয়া প্রত্যয় যুক্ত হয়েছে, উয়া। এই যে পর, পর, এটা কি কৃৎ প্রত্যয় না? সরি, এটা ক্রিয়া প্রকৃতি না? ক্রিয়া প্রকৃতি। এই ক্রিয়া প্রকৃতির সঙ্গে বা ক্রিয়া ধাতুর সঙ্গে প্রকৃতি ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় যুক্ত হচ্ছে সেটাকে আমি বলতেছি কৃৎ প্রত্যয়। যেমন দেখেন, পড়ুয়া, পর, পর, এটা কি, এটা হচ্ছে আমার ক্রিয়া প্রকৃতি, তাই না? তো পরের সাথে পর ধাতুর সঙ্গে যখন উয়া যুক্ত হলো, এই উয়াটা হচ্ছে আমার কৃৎ প্রত্যয়। আবার তদ্ধিত প্রত্যয় কাকে বলে? নাম প্রকৃতির সঙ্গে বা নাম শব্দ থেকে যে আমি নাম প্রকৃতি পাচ্ছি, তাই না? নাম শব্দের সাথে, নাম শব্দ থেকেই তো আমি নাম প্রকৃতি পাচ্ছি, বা প্রাতিপদিক থেকে আমি নাম প্রকৃতি পাচ্ছি। এই নাম প্রকৃতির সঙ্গে যখন প্রত্যয় যুক্ত হয় তখন সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। যেমন বড়, বড়, বড় আমার একটা নাম শব্দ বা প্রাতিপদিক, এটার সাথে যখন আই প্রত্যয় যুক্ত হলো, বড়াই, আই প্রত্যয় যুক্ত হয়ে কি হইলো? বড়াই। তাহলে এই আই, আই, এই শব্দটা হবে হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এরপর আসি কৃদন্ত পদ কাকে বলে। এটা অনেক সময় পরীক্ষায় আসে, নিচের মানে কৃদন্ত পদ কাকে বলে, তদ্ধিদন্ত পদ কাকে বলে। পরীক্ষা না আসলে আমরা বিভিন্ন ব্যাকরণের অন্যান্য চ্যাপ্টার পড়ার সময়ও এই শব্দগুলো বারবার আসবে, কৃদন্ত পদ, তদ্ধিদন্ত পদ। তো এটা আপনাকে জানতে হবে। কৃদন্ত পদ কাকে বলে? কৃৎ প্রত্যয় সাধিত যে পদ সেটাই হচ্ছে কৃদন্ত পদ। কৃৎ প্রত্যয় সাধিত যে পদ, পড়ুয়া, কৃদন্ত পদ। তদ্ধিত প্রত্যয় সাধিত পদকে বলে তদ্ধিদন্ত পদ, বড়াই, তদ্ধিদন্ত শব্দ। হ্যাঁ, তাহলে কৃৎ প্রত্যয় সাধিত পদকে আমরা বলতেছি কৃদন্ত পদ, আর তদ্ধিত প্রত্যয় সাধিত পদকে আমরা বলতেছি তদ্ধিতান্ত পদ। আশা করি এতক্ষণ আমরা যতটুকু আলোচনা করছি, প্রকৃতি কি বা কাকে বলে, তারপরে হচ্ছে প্রত্যয় কাকে বলে, এগুলোর প্রকারভেদ, এগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা একটু বলেন তো। মানে কঠিন লাগছে? কঠিন তো কিছু না, মানে কঠিন কিছু বলিও নাই, কঠিন লাগার কথাও না। ওকে, বুঝতে পারছেন। এখন আসেন কিছু কথা বলি। আমরা তো জানি যে উপসর্গ তো শব্দের পূর্বে বসে, এটা তো আমরা সবাই জানি, তাই না? এটা নিয়ে কোনো কনফিউশন নাই। প্রত্যয় বসে শব্দের শেষে, শব্দের পরে। হ্যাঁ, আর উপসর্গ বসে শব্দের শেষে। তো উপসর্গ আর প্রত্যয় আমরা তো ইজিলি আলাদা করতে পারবো। তাহলে আবার একটা জিনিস, বিভক্তিও তো শব্দের পরে বসে, বিভক্তিও শব্দের পরে বসে, শব্দের পরে বসে, বিভক্তিও বসে, আর হচ্ছে প্রত্যয় বসে। তাহলে বিভক্তি আর প্রত্যয় আমরা কিভাবে আলাদা করব? খেয়াল করছেন? দেখেন, এখানে কিন্তু পর যোগ আ,
আ প্রত্যয় হইছে। তারপরে বড় যোগ আই, আই হচ্ছে তদ্ধিত প্রত্যয় হইছে, মানে আই হচ্ছে একটা প্রত্যয়। আবার দেখেন ফুল যোগ এল, এল এল হচ্ছে এখানে প্রত্যয়, অন হচ্ছে এখানে প্রত্যয়। হ্যাঁ, তো এই যে প্রত্যয়গুলো শব্দের শেষে বসতেছে, বিভক্তিও শব্দের শেষে বসতেছে। আমি কিভাবে বুঝবো এই প্রত্যয় বিভক্তি কিভাবে আলাদা করব? এখন আপনারা বলবেন যে আপু আমরা তো বিভক্তি মুখস্থ করছি, ওই যে বিভক্তি 7 প্রকার পড়ছিলাম, হ্যাঁ প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী, ওইখানে যে উদাহরণ ওইগুলো দেখে বুঝবো, ওইগুলো দেখে বুঝবো, তাই না? ব্যাপারটা, হ্যাঁ, না এটাও নতুন শব্দ, বিভক্তিগুলো মুখস্থ করে রাখবে, হ্যাঁ বুঝছিলাম আপনি এটাই বলবেন যে বিভক্তিগুলো মুখস্থ করে রাখবো। দেখেন, বিভক্তিগুলো তো মুখস্থ করবেনই, এটা তো আসলে বলার কোনো অপেক্ষাই রাখে না, কিন্তু দেখেন একটা জিনিস, গ্রামার তো হচ্ছে বোঝার ব্যাপার, তাই না? মুখস্থ কিছু জিনিস যেগুলো করতে হয় ওগুলো তো করবেনই। খেয়াল করেন, কোন শব্দের শেষে বিভক্তি যুক্ত হলে তার মূল শব্দের অর্থের কিন্তু কোনো পরিবর্তন হবে না। যেমন আমি বললাম, হ্যাঁ বিভক্তি তো অর্থ সেম থাকে, গুড। শিশু, এটা আমার হচ্ছে মূল শব্দ, হ্যাঁ, আমি এর সাথে একটা বিভক্তি যোগ করে দিলাম শিশুকে। এখন এটার কি অর্থ কোনো পরিবর্তন হয়েছে? শিশু থেকে শিশুকে কোনো পরিবর্তন হয় নাই, আমি জাস্ট কি করলাম, শিশুকে একটু স্পেসিফিক করে দিলাম, তাই না? শিশুকে। আবার দোকান থেকে আমি বললাম দোকানে, দোকানে, দোকানের সাথে আমি একটা এ বিভক্তি যুক্ত করে দিলাম। দোকান বলতে যা বুঝি, এ দোকানে বলতেও কিন্তু আমি তাই বুঝি। হ্যাঁ, কিন্তু আমি যদি বলি দোকানি, আমি যদি বলি দোকানি, এখন দোকান বা দোকানে যে অর্থে ব্যবহৃত হয়, দোকানি কি সেই অর্থে ব্যবহৃত হয় বলেন তো? অর্থ চেঞ্জ হয়ে গেছে না? দোকানি বলতে এখানে আমরা কাকে বোঝাচ্ছি? দোকানদার বোঝাচ্ছি। দোকানি বলতে আমরা দোকানদার বোঝাচ্ছি, অর্থাৎ নতুন একটা শব্দ তৈরি করতেছে, নতুন একটা শব্দ তৈরি করতেছে। এখন দেখেন, আপনি ইজিলি বুঝতে পারবেন না সামহাও যদি আপনার বিভক্তিগুলো মনে নাও থাকে। হ্যাঁ, বিভক্তিগুলো যদি মনে নাও থাকে, তাহলে বিভক্তি শব্দের পরে বসে, প্রত্যয় শব্দের পরে বসে, তাহলে পার্থক্যটা কোথায় বুঝতে পারছেন তো? বিভক্তি যুক্ত হলে শব্দের অর্থের কোনো পরিবর্তন হবে না, কিন্তু শেষে প্রত্যয় যুক্ত হলে শব্দের অর্থের পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ নতুন একটা শব্দ তৈরি হয়। আশা করি ক্লিয়ার। এরপরে আসেন, আমরা কোথায় হর্ষন্ত ব্যবহার করব, কোথায় ধাতু চিহ্ন ব্যবহার করব, তাই না? ধাতু চিহ্ন কোথায় ব্যবহার করব, এটা তো খুব মানে ইজিলি আমরা মনে রাখবো, যেটা হচ্ছে কৃৎ প্রত্যয় সাধিত শব্দের সাথে, অর্থাৎ কৃত মানে ক্রিয়ামূলের পূর্বে ধাতু চিহ্ন সবসময় ব্যবহার করব কৃত প্রত্যয় সাধিত শব্দগুলোর ক্ষেত্রে। কৃত প্রত্যয়ের মাধ্যমে যে শব্দগুলো গঠিত হবে সেগুলোর ক্ষেত্রে আমরা মাস্ট ধাতু চিহ্ন ব্যবহার করব। ধাতু চিহ্ন কোনটা? এই যে এটা, এটা হচ্ছে ধাতু চিহ্ন। হুম, অর্থাৎ অর্থাৎ ক্রিয়ামূলের পূর্বে, ক্রিয়ামূলের পূর্বে আমি ধাতু চিহ্ন ব্যবহার করবো। যেমন করা, করার ক্রিয়ামূল কি ছিল? কর, কর। তাহলে অবশ্যই আমাকে করের আগে একটা ধাতু চিহ্ন দিতে হবে, এটা হচ্ছে আমার ধাতু চিহ্ন। এবার সে হর্ষ চিহ্ন কোথায় বসবে? হর্ষ চিহ্ন কোথায় বসবে এটা তো আপনারা সবাই জানেন। আমরা জানি, আমরা কি জানি, ক্রিয়ামূল বা ধাতুর ব্যঞ্জনের যদি কোনো ব্যঞ্জন বর্ণের সাথে আমরা ধরে নেই সবসময় একটা স্বর যুক্ত থাকে বা অধ্বনি যুক্ত থাকে, তাই না? কোনো কারণে যদি কোনো ব্যঞ্জন বর্ণের শেষে স্বর যুক্ত না হয় বা অধ্বনি উচ্চারিত না হয়, তখন ওই বর্ণের নিচে হর্ষ চিহ্ন দিতে হবে। যেমন আপনি দেখেন, আমি বললাম কর, কর, এখানে আমার শেষে, করের শেষে কোনো স্বরধ্বনি উচ্চারিত হচ্ছে? আমি কি বলতেছি করি, কর? কোনো স্বরধ্বনি উচ্চারিত হচ্ছে না, কোনো স্বরধ্বনি উচ্চারিত হচ্ছে না। হ্যাঁ, এখানে আমি হর্ষ চিহ্ন দিলাম না, হর্ষ চিহ্ন না দেওয়ার মানে কিন্তু এখানে একটা স্বরধ্বনি আছে, কিন্তু যখনই আমি হর্ষ চিহ্নটা দিয়ে দিচ্ছি, তার মানে কি এখানে কোনো স্বরধ্বনি নাই, কোনো স্বরধ্বনি বা কোনো অধ্বনি নাই, এটার সাথে কোনো স্বর যুক্ত নাই। আশা করি বুঝতে পারছেন কোথায় হর্ষ চিহ্ন দিবেন, কোথায় ধাতু চিহ্ন দিবেন। হ্যাঁ, চলেন আমরা এবার মেইন পড়াশোনায় ফিরে যাই। ও এখনো মেইন পড়াশোনায় ফিরতে পারি নাই। এর আগে আমরা হচ্ছে কয়েকটা পড়বো, এই ধাতু সম্পর্কিত কিছু জিনিস পড়বো আর কি। সরি, প্রত্যয় রিলেটেড কিছু বেসিক জিনিসপত্র একটু দেখবো। দেখেন, ঈদ শব্দের, ঈদ জিনিসটা কি? আমরা এই যে প্রকৃতি প্রত্যয় যখন পড়বো, এগুলো হচ্ছে বারবার আমাদের সামনে আসতে থাকবে যে ঈদ, তারপর হচ্ছে উপধা, গুণ, বৃদ্ধি, এই জিনিসগুলো আসলে কি? হ্যাঁ, এই জিনিসগুলো আসলে কি এটা একটু আমাকে জানতে হবে। ঈদ, ঈদ শব্দের মানে হচ্ছে লোপ পাওয়া, কোনো কিছু লোপ পেয়ে যাবে। আমরা জানি যখন আমরা সংস্কৃত প্রত্যয়গুলো পড়বো তখন দেখবো যে শব্দ গঠনের সময় মানে পুরো অংশটুকু, প্রত্যয়ের পুরো অংশটুকু দরকার হয় না, মানে প্রত্যয় যে যুক্ত হয় ওই প্রত্যয়ের পুরো অংশটুকু অনেক সময় দরকার হয় না, কিছু থাকে, কিছুটা লোপ পেয়ে যায়। হ্যাঁ, যেমন দেখেন শ্রু যোগ কয়তক্ত, শ্রু শ্রু যোগ কয়তক্ত, এখান থেকে কি হয়ে গেল? শ্রুত। শ্রু যোগ কয়তক্ত, এখান থেকে শ্রুত হয়ে গেছে। দেখেন, এই যে কয়তক্ত প্রত্যয়ের ত আছে, আমি কয়তক্ত কিভাবে হয়, এই যে এটা যুক্ত বর্ণ অবস্থায় আছে না, এখানে ত ঠিকই আছে, শ্রুত।
হ্যাঁ, প্রত্যাশাদিত শব্দে আমার ত ঠিকই আছে, কিন্তু দেখেন ক কিন্তু নাই। তার মানে কি, ক এখান থেকে লুপ্ত হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। কোনো কিছু যদি বিলুপ্ত হয়ে যায় সেটাকে আমরা বলি ইত, বা লোপ পেয়ে যায়। আবার দেখেন গুণ, প্রকৃতি প্রত্যয় যখন হবে, প্রত্যয় মানে এই গুণ বৃদ্ধি এগুলো আসতেই থাকবে, মানে এগুলো থাকেই, মানে এগুলোর মাধ্যমেই প্রকৃতি প্রত্যয়টা হচ্ছে। দেখেন আপনি, প্রকৃতির সাথে প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হলে দীর্ঘই, রস্বই এবং দীর্ঘইয়ের জায়গায় যদি এ হয়ে যায়, রস্বই এবং দীর্ঘইয়ের জায়গায় যদি এ হয়ে যায়, রস্য এবং দীর্ঘইয়ের জায়গায় যদি ও হয়ে যায়, রিকারের জায়গায় যদি অর হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি গুণ। খেয়াল করি কিভাবে হইলো। আমার প্রকৃতি ও প্রত্যয়ে, এখানে প্রকৃতিটা ছিল আমার নি, নি প্রকৃতি ছিল, এটা কি দীর্ঘইকার আছে তাই না, নি প্রকৃতি ছিল। নি যোগ নেওয়া, এই যে নিটা কি হয়ে গেছে, একার হয়ে গেছে, নি একার হয়ে গেছে, তাহলে এখানে কি হয়েছে, এখানে গুণ হয়েছে। হ্যাঁ, এখানে গুণ হয়েছে। আবার দেখেন, হ্রস্ব বা দীর্ঘকারের জায়গায় যদি ও হয়, ধু যোগ ধোয়া, ধু যোগ ধোয়া, এটা কি রস্যকার ছিল, কিন্তু প্রত্যয় সাধিত হয়ে কি হয়ে গেছে, ধোয়া মানে ওকার হয়ে গেছে তাই না। এখানে তাহলে কি বলবো আমরা, এখানে গুণ ঘটেছে, এখানে গুণ হইছে। ত্রি যোগ কর্তা, আমি আবার দেখলাম যদি রিকারের জায়গায় যদি অর হয়, টি, এখানে কি রিকার আছে, প্রত্যয় সাধিত শব্দে এটা কি হয়ে গেল, কর্তা রিটা কি হয়ে গেছে, অর হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে গুণ। বুঝছেন কিনা, মানে কঠিন, খুব বেশি কঠিন। গুণ কিভাবে হচ্ছে বুঝছেন, প্রকৃতি প্রত্যয় সাধিত গুণ কিভাবে হচ্ছে বুঝতে পারছেন। এই আপনারা রেসপন্স করেন না কেন, আপনারা রেসপন্স না করলে আমি তো বুঝতে পারবো না যে আপনারা বুঝতেছেন কিনা। কঠিন লাগছে, কঠিন না কিন্তু। খেয়াল করে উদাহরণের সাথে সবকিছু হচ্ছে উদাহরণের সাথে মিলায় দেখবেন, তাহলেই দেখবেন আর কঠিন লাগবে না। এখন বলতে পারেন যে আপু এগুলো তো মনে থাকবে না, রস্বই দীর্ঘইয়ের জায়গায় এ হয়, রস্য দীর্ঘইয়ের জায়গায় ও হয়, রি থাকলে অর হয়, এগুলো তো মনে থাকবে না। মনে থাকবে, মনে থাকবে। কিভাবে মনে থাকবে, আপনাকে কয়েকবার পড়তে হবে, কয়েকবার পড়তে হবে উদাহরণ সহ, তাহলেই মনে থাকবে। প্রথম প্রথম তো মনে থাকবে না, স্বাভাবিক। প্রথম প্রথম তো এমনিতেও মনে থাকবে না। প্রথম এক দুইবার পড়লে এটা কার মনে থাকে, এটা তো আইনস্টাইনেরও মনে থাকতো না। আইনস্টাইন বাংলা গ্রামার পড়ছে কিনা জানি না, হয়তো পড়ছে। আইনস্টাইনের কি বাংলা গ্রামার পড়ার কথা? আইনস্টাইনেরও হয়তো মনে থাকতো না, তো আপনারা কেন এত ডিপ্রেসড হচ্ছেন বলেন তো। এটা তো পড়তে পড়তে উদাহরণগুলো যখন মাথায় সেভ হয়ে যাবে, তখন দেখবেন এইসব রুলস ফুল আপনার কাজেই লাগতেছে না। আচ্ছা, এবার আসি বৃদ্ধি। বৃদ্ধিটা কিভাবে হচ্ছে, বৃদ্ধি প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হইলে, খেয়াল কইরা, প্রকৃতির সাথে তো প্রত্যয় যুক্ত হবে, এটা তো আমরা জানি। তো যুক্ত হওয়ার পরে, প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হওয়ার পরে অ এর জায়গায় যদি অ অ অ এর জায়গায় যদি হয়, অ এর জায়গায় যদি হয়, অ এর জায়গায় যদি হয়, হ্রস্ব এবং দীর্ঘ এর জায়গায় যদি ওই হয়। আচ্ছা, গুণের ক্ষেত্রে হ্রস্ব এবং দীর্ঘ এর জায়গায় কি হয়েছিল, এ হয়েছিল। বৃদ্ধির জায়গায় ওইটা কি হয়ে যাবে, ঐকার হয়ে যাবে। এভাবে মিলাই মিলাই পড়বেন, তাহলে মনে থাকবে। হ্রস্ব এবং দীর্ঘর জায়গায় কি হবে, ঔকার হবে। আর ইয়ার মানে গুণে কি হয়েছিল, এটা ওকার হয়েছিল। রিয়ের জায়গায় বৃদ্ধির ক্ষেত্রে আর হবে, কিন্তু গুণের ক্ষেত্রে রিয়ের জায়গায় আমি দেখছিলাম অর হয়েছে। চলেন উদাহরণের সাহায্যে একটু দেখি। পচ যোগ নক, পচ যোগ নক, পাচক। অ এর জায়গায় দেখেন পচ, প এখানে একটা অ আছে, প, তাই না। প এর উচ্চারণ দেখেন তো, এগুলো তো এখন ডিটেলস বলার কিছু নাই, আমরা ধ্বনি পরিবর্তনে এগুলো খুব ভালোভাবে দেখেছি। এখানে কি কি ধ্বনি আছে, এখানে ইয়া হবে প যোগ অ যোগ চ, তাই না। পচ, এখানে কি এটা অধ্বনি আছে। তাহলে দেখেন আমরা কি পড়লাম, বৃদ্ধির ক্ষেত্রে কি হয়ে যাবে, হয়ে যাবে। দেখেন প্রত্যয় সাধিত শব্দ, এটা কি হয়ে গেছে, কি হয়ে গেছে, পাচক। তার মানে কি, এই যে থেকে পাচক হলো, এখানে তার মানে কি ঘটছে, বৃদ্ধি ঘটছে। আবার দেখেন, এখানে আর উদাহরণ পড়ে নাই কেন, আমি তো আরো উদাহরণ অ্যাড করছিলাম। এটা কি, এটা কেন হইলো, এটা তো ভালো হইলো না। আচ্ছা এখানে আচ্ছা এটা দেখেন, শিশু যোগ স্ন। আচ্ছা শি সু শি সু, দেখেন কি এখানে এর সাথে কি এটা ই ধ্বনি আছে না, রস্বইকার আছে তাই না, রস্বইকার আছে। আমরা বৃদ্ধির ক্ষেত্রে রস্বইকার বা দীর্ঘইকার থাকলে এটা কি হয়ে যাবে বলেন তো, ঐকার হয়ে যাবে। এর সাথে এখানে একটা রস্বইকার আছে, কিন্তু প্রকৃতি সাধিত শব্দে, প্রত্যয় সাধিত শব্দে এটা কি হয়ে গেছে, সই, সই, ঐকার হয়ে গেছে তাই না, ঐকার হয়ে গেছে। আবার যদি দেখেন, যুবন, যোগ যুবন, যুবন যোগ অ যুবন, এখানে কি জয়ের সাথে একটা উ ধ্বনি আছে,
জয়ের সাথে একটা উ ধ্বনি আছে, যখন আমি এটা প্রত্যয় সাধিত হবে তখন এটা কি হয়ে গেল? যৌবন। প্রত্যয় আমরা কি কি পড়েছিলাম, বৃদ্ধির ক্ষেত্রে কি হবে? হ্রস্ব উ দীর্ঘইকারের জায়গায় ঔকার হবে। যুবন যোগ যৌবন, ঔকার হইছে। আচ্ছা, এরপরে দেখেন, ক্রি যোগ জ সমান সমান জ বা ঘ্যানও হইতে পারে, কোনো সমস্যা নেই। ক্রি যোগ জ সমান সমান কার্য। এখন দেখেন, ক্রি, কয়ের সাথে একটা রিকার আছে, কয়ের সাথে একটা রিকার আছে। আমরা বৃদ্ধির ক্ষেত্রে কি পড়েছি? বৃদ্ধির ক্ষেত্রে আমরা অলরেডি দেখেছি যে রিকার থাকলে রিকারের জায়গায় মানে প্রত্যাশাদিত শব্দে গিয়ে এটা কি হয়ে যাবে? প্রত্যয়জাত শব্দে এটাই গিয়া আর হয়ে যাবে। ক্রি যোগ জ সমান সমান কার্য, কার, কার আর হয়ে গেছে। আশা করি গুণ বৃদ্ধি আপনাদের কাছে ক্লিয়ার। এবার আসি টি। টি, টি জিনিসটা কি? টি জিনিসটা কি? আচ্ছা, এই ইতের কিন্তু আর একটা নাম আছে, এটা বলা হয় নাই না, ইতের আর একটা নাম আছে, ইত বা অনুবন্ধ বলে এটাকে। ইত বা অনুবন্ধ, পরীক্ষায় অনুবন্ধ দেখলে আবার অবাক হয়ে যায় না, হ্যাঁ। আচ্ছা, হুম, আচ্ছা সরি, হ্যাঁ, টি। টিটা কাকে বলে? এটাও খুব সোজা। ধাতু বা নাম শব্দের, ধাতু বা নাম শব্দের প্রথম বর্ণটা, ধাতু বা নাম শব্দের কি প্রথম বর্ণটার পরবর্তী বর্ণ সমষ্টিকে টি বলে। প্রথম বর্ণটার পরবর্তী বর্ণ সমষ্টিকে টি বলে। যখন আমরা থিওরিটিক্যাল সংজ্ঞা পড়ি তখন অনেক কিছু বুঝতে অসুবিধা হয়। চলেন আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। আমি এটা করলাম। দর্শক, দর্শক শব্দটাকে বিশ্লেষণ করলে কি পাবো? দৃশ যোগ দৃশ যোগ নক, দৃশ যোগ নক, তাই না? এখন আমরা টি এর ইয়াটা কি পড়ছি, সংজ্ঞাটা কি পড়ছি? ধাতু বা নাম শব্দের, ধাতু কিন্তু বলছে, তার মানে কি? অবশ্যই এখানে আমার প্রকৃতি নিয়ে, প্রকৃতি প্রথম অংশটুকু, নাম শব্দ, তাই না? নাম শব্দ বা ধাতু, তার মানে কি আমার এই প্রথম অংশটুকু বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ এটা নট প্রত্যয়, নট প্রত্যয়, আমরা কিন্তু এটা বিশ্লেষণ করব না, এটা কিন্তু না, প্রথম অংশটা, হ্যাঁ। ধাতু বা নাম শব্দের প্রথম বর্ণটার পরবর্তী বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলি টি। দেখেন, তাহলে আমি কোনটা বিশ্লেষণ করবো? দৃশ, দৃশকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে কি পাই? দৃশকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাই? এখানে এই রিকার আসছে কেন? দ যোগ রি যোগ স, বর্ণ, বর্ণ বলছে না, তাহলে বর্ণগুলো যদি আমি লিখি, কি কি বর্ণ আছে এখানে? দ যোগ রি যোগ তালব্য শ, তাই না? তাহলে প্রথম বর্ণ, দ এর পরবর্তী বর্ণ সমষ্টি হচ্ছে টি। তাহলে প্রথম বর্ণের পরবর্তী, তার মানে প্রথম বর্ণটা বাদ, প্রথম বর্ণটা আমার হচ্ছে বাদ, পরবর্তী বর্ণ সমষ্টি কি হবে? ঋষ, এই দুইটা। তার মানে ঋষ হচ্ছে আমার এখানে টি, ঋষ হচ্ছে আমার এখানে টি। আপনাদেরকে জিজ্ঞেস করব, দাঁড়ান, জিজ্ঞেস করব, আপনি আহ আপনারা উত্তর দিবেন। আমি পুরো প্রত্যয় সাধিত একটা শব্দ দিব, চলমান। এখান থেকে টি বের করে দেখান তো আমাকে। চলমান, এখান থেকে আমাকে টি বের করে দেখান। টি বের করতে বলছি, চল কি টি? তাহলে এতক্ষণ কি বুঝাইছি? মান টি। ও মাই গড, মান টি। তাহলে লেনোভো, আপনি খেয়াল করেন নাই ক্লাসটা? খেয়াল করেন নাই আপনি ক্লাসটা? চলো মান, হ্যাঁ, চলো মান, এখানে কি থাকে? চল। এটাকে যদি আমি করি, এটাকে যদি আমি ভাঙি তাহলে কি পাবো? চল যোগ সানচ, তাই না? চল যোগ সানচ। আমার সানচ এটা তো আমি দেখবো না, টি এর ক্ষেত্রে আমি কি দেখবো? আমি কি পড়ছি? ধাতু বা নাম শব্দটা নিয়ে আমি গবেষণা করব। তাহলে ধাতু হচ্ছে আমার চল, চল। এটার প্রথম বর্ণের পরবর্তী বর্ণ সমষ্টিকে হচ্ছে, প্রথম বর্ণের পরবর্তী বর্ণ সমষ্টি হচ্ছে টি। এখন চলটাকে আমাকে ভাঙতে হবে। চল ভাঙলে কি পাবো? চ যোগ চ, চয়ের সাথে কিন্তু এটা অকার আছে, মানে অবর্ণ আছে, অধ্বনি আছে বা অবর্ণ আছে, যেটা আমরা দেখতে পাই না, নীলিন বর্ণ, তাই না? চল, চ উচ্চারণ করেন তো, দেখেন একটা অবর্ণ অধ্বনি পেয়ে যাবেন। চ যোগ যোগ ল, তাহলে প্রথম বর্ণের পরবর্তী বর্ণ বা বর্ণসমষ্টিকে বলতেছি টি। তাহলে এটা অল হচ্ছে আমার টি। যারা এই যে উল্টাপাল্টা অ্যান্সার দিচ্ছিলেন, চল তারপর হচ্ছে মান, এরা কি বুঝতে পারছেন? আবার যে বললাম, এবার বুঝতে পারছেন টি কোনটা? ওকে ফাইন। এবার আসি উপধা। উপধা, উপধা কি? উপধা কি? এখানেও সেম, ধাতু বা নাম শব্দ নিয়ে আমরা কাজ করব। পরে কি আছে? প্রত্যয় নিয়ে না, কিন্তু প্রত্যয় নিয়ে না, ধাতু বা নাম শব্দ নিয়ে আমরা কাজ করব। ধাতু বা নাম শব্দের শেষ বর্ণের, সর্বশেষ বর্ণের আগের বর্ণকে আমি বলতেছি উপধা। খেয়াল করেন, দর্শক, আবার সেম জিনিসটা যদি দেখি, ইরে বারবার এখানে হসন্তর জায়গায় চলে আসছে, বারবার রেফ, এখানে হচ্ছে হসন্ত হবে, এখানে হচ্ছে হসন্ত হবে, যাই হোক। দৃশ, এটাকে যদি আমরা ভাঙি কি পাবো? দ, এটা কি, এটা রিকার আছে না? দ যোগ রি যোগ তালব্য শ, তালব্য শ, তালব্য শ, হ্যাঁ। এই তিনটা জিনিস পাইলাম।
তাহলে আমাকে কি বলছে, ধাতু বা নাম শব্দের শেষ বর্ণের আগের বর্ণকে উপধা বলে। এই এখানে শেষ বর্ণ কোনটা, তালব্য শ, তার আগের বর্ণ কোনটা, রি, তার মানে রি হচ্ছে উপধা। আশা করি বুঝছেন। বুঝছেন, আমি কিন্তু এখন করতে দিব, এখনই এখনই কিন্তু এটা করতে দিব, না পারলে কিন্তু মাইর, না পারলে কিন্তু মাইর, হ্যাঁ। ওকে, দিতেছি, দাঁড়ান। এটা কঠিন একটা উদাহরণ ভাবি, কি দেয়া যায়। আচ্ছা, গন্তব্য। গন্তব্য শব্দটার ইয়া বের করেন, উপধা বের করেন। গন্তব্য কঠিন না, সোজাই দিছি। গন্তব্য শব্দটার উপধা বের করেন। সরি, হ্যাঁ, উপধা বের করেন। গ, এই রে, এই রে, এই রে, আমি আমি কি শিখাইছি, আমার বোঝা শেষ, আমার বোঝা শেষ। যারা গ বলতেছেন, যারা গ বলতেছেন, আমি আমি আসলে শেষ। দেখেন, গম যোগ তব্য শব্দটা কি ছিল দেখেন। গম যোগ তব্য, তাই না? এটা হচ্ছে আমার, ভাঙলে আমি এটা পাবো। তাহলে আমার এই অংশটা নিয়ে কাজ করতে হবে। আমি লিখি গমকে গম, গ এর পরে একটা অধ্বনি আছে, গ যোগ অ যোগ ম। তাইলে উপদা কি, শেষ বর্ণের আগের বর্ণ, শেষ বর্ণের আগের বর্ণ কি অ হবে, তাইলে গ কেন বলছিলেন? যারা গ বলছিলেন এবার বুঝছেন কিভাবে উপদা হইলো। ওকে, ফাইন। এরপর আসেন, চলেন আমরা মোটামুটি প্রকৃতি প্রত্যয়ের যে জিনিসগুলো, বেসিক যে কনসেপ্ট গুলো, ওগুলো আমরা ক্লিয়ার। এখন এই পর্যন্ত, এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার কিনা, ইজি ভাবে বুঝছেন কিনা, মানে আমি ইজি ওয়েতে আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা, এতটুকু তো ক্লিয়ার, তাই না? আশা করছি এতটুকু ক্লিয়ার। এবার আসেন, ওই যে আমরা বলছিলাম, প্রকৃতি প্রত্যয় মানে খুব ইজিলি পড়ার জন্য আমাকে কি করতে হবে, ইজিলি পড়ার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ধাতুগুলো জেনে ফেলতে হবে। ধাতু জানলে আমি কৃত ক্রিয়া কৃত প্রত্যয় কোনটা ইজিলি বুঝতে পারবো, কিন্তু কৃত প্রত্যয় কোনটা, ক্রিয়া প্রকৃতি কোনটা, এগুলো ইজিলি চিনতে পারবো। স্ক্রিনশট নিতে পারবেন না ফ্লোরিডা ফেরদৌস আপু, কারণ জুম হচ্ছে এই অ্যাক্সেসটা দেয় না, তাও ট্রাই করে দেখতে পারেন। ওকে, আচ্ছা। তো ধাতুগুলো আমাকে শিখে ফেলতে হবে, কারণ আমি ধাতু না শিখলে এই যে কৃত প্রত্যয়, ক্রিয়া, আমি একটু আগে যে বললাম ক্রিয়া প্রকৃতি, এগুলো তো আসলে বুঝতে পারবো না। নাম প্রত্যয়, নাম প্রকৃতি, এগুলো আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে, একটু পরে তদ্ধিত প্রত্যয় কৃত প্রত্যয় কিভাবে আলাদা করবেন ওটা বলবো, আমি আগে ধাতুগুলো একটু পড়ে নেন। তো ধাতুগুলো আমাকে কি করতে হবে, মুখস্থ করতে হবে। মৌলিক ধাতু, মৌলিক ধাতু কোনটা, মৌলিক তো শব্দের মানে আমি বুঝতেই পারতেছি। মৌলিক ধাতু হচ্ছে যেসব ধাতুকে আমি আর বিশ্লেষণ করতে পারবো না, বিশ্লেষণ করা সম্ভব না, ভেঙে আলাদা করতে পারবো না, ওইগুলাই হচ্ছে আমার মৌলিক ধাতু। মৌলিক ধাতুর আরো নাম আছে, সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতু। মৌলিক ধাতুকে বলা হয় স্বয়ংসিদ্ধ ধাতু। সিদ্ধি লাভ করে ফেলছে রে, আর ভাঙা টাঙা যাবে না। ঠিক আছে, ও ওইখানে ও এভাবেই ভালো আছে। হ্যাঁ, আজকের মনে থাকবে, আজকের পর মনে থাকবে, সমস্যা নাই। ধাতু চেনা খুবই সোজা, দেখবে না নে কিভাবে মনে থাকে। আচ্ছা, মৌলিক ধাতুর আরেকটা নাম কি, সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতু। এখন এই মৌলিক ধাতুকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করছি। কয়েকটা ভাগে বলতে তিনটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে বাংলা ধাতু, একটা হচ্ছে সংস্কৃত ধাতু, আর একটা হচ্ছে বিদেশি ধাতু। বাংলা ধাতু কোনটা দেখেন, কাঠ, কাঁধ, যান, নাচ, আক, কর, কিন, কহ, খা, গড়, ঘষ, বাদ, বুঝ, থাক, এগুলো হচ্ছে বাংলা ধাতু। এখন এগুলো তো আপু মনে থাকে না, কিভাবে মনে রাখবো? ম্যাক্সিমাম বাংলা ধাতুর ক্ষেত্রে, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম অলমোস্ট দেখবেন যে সব বাংলা ধাতুর আগে একটা তুই যোগ করবেন। তুই, তুই যোগ করার পর যদি দেখেন যে অর্থ মিলতেছে, তাহলে ওইটা বাংলা ধাতু। যেমন দেখেন, তুই কাট, তুই কাট, তুই জান, তুই জান, আমি জানবো না, তুই জান, তুই নাচ, আমি নাচবো না, তুই আঁক, তুই কর, তুই কেন, তুই ক, তুই খা, তুই গড়, তুই ঘষ, তুই বাদ, তুই বোস, তুই থাক, তুই শোন, হ্যাঁ, তুই রাখ, তুই হাস, তুই দেখ, তুই ধর, তুই পর। এই যে বাংলা ধাতু মুখস্থ করার কোনো দরকার নাই। কিভাবে ইজিলি চিনবেন দেখলে, কিভাবে চিনবেন, বাংলা ধাতুর আগে তুই শব্দটা যোগ করে দিবেন, তুই শব্দটা যোগ করে দিবেন। যদি অর্থ মিলে তাহলে সেটা হবে বাংলা ধাতু, আর যদি অর্থ না মিলে তখন সেটা হবে সংস্কৃত ধাতু। আর সংস্কৃত ধাতুর চেহারা এত খারাপ, এটা দেখলে আপনি বুঝতে পারবেন। যেমন দেখেন, অঙ্ক, কথ, যুক্তবর্ণ টুক্তবর্ণ তো থাকবে, কৃত, ক্রন্দ, রক্ষ, ক্রি, ঘ্রিস, হ্যাঁ, তারপর হচ্ছে, তারপর হচ্ছে দৃশ, ধৃ, ত্রি, শ্রু, খাত, গট, হ্যাঁ, তারপরে বন্ধ, বুধ, স্থা, হস, এগুলো হচ্ছে আমার, এগুলো হচ্ছে সংস্কৃত ধাতু, মানে চেহারাই ভালো না। হ্যাঁ, বাংলা ধাতুকে ফ্রেন্ড বানাই ফেলবেন, মানে ও আপনার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ডকে আমরা তুই তুকারি করি না। সংস্কৃত ধাতু কি, মানে ওর ওর ধারে কাছেও আমি যাই না, ওর আমার ভাল লাগে না, মানে কাঠখোট্টা টাইপ। যারা কাঠখোট্টা তাদের, হ্যাঁ, দাঁত ভাঙা সংস্কৃতি, যারা কাঠখোট্টা তাদের সাথে তো বন্ধুত্ব হয়ও না, তাই না? তাহলে এগুলো হচ্ছে সংস্কৃত ধাতু, খুব ইজিলি কিন্তু দেখে আপনি চিনতে পারবেন, খুব ইজিলি। এই যে বাংলা ধাতুর থেকে আসলে এই যে সংস্কৃত ধাতুর ইয়া থেকে পরে বাংলা আসছে, যেমন ক্রি, ক্রি মানে কিন্তু করা, ক্রি মানে কিন্তু করা, এই ক্রির বাংলা রূপ হচ্ছে কর।
ঠিক আছে? ক্রির বাংলা রূপ কিন্তু কর, হ্যাঁ। এই গঠের বাংলা রূপ কিন্তু গড়, ঠিক আছে? এই শ্রুর বাংলা রূপ কিন্তু শোন। এই যে হর্ষের বাংলা রূপ কিন্তু হাস। তারপরে এই যে দৃশ, দৃশের বাংলা রূপ কিন্তু দেখ। হ্যাঁ, এটা হচ্ছে সংস্কৃততে দৃশ। আশা করি বুঝতে পারছেন। এখন বাংলা ধাতু আর সংস্কৃত ধাতু ইজিলি মানে দেখে চিনতে পারবেন কিনা মুখস্থ করা দরকার না। আপনাকে তো বলবে না মানে প্রিলিতে তো বলবে না কয়েকটা বাংলা ধাতুর নাম লিখেন, কয়েকটি সংস্কৃত ধাতুর নাম লিখেন, এটা তো বলবে না। আপনার পরীক্ষার হলে প্রশ্ন দেখে চিনতে হবে যে এটা সংস্কৃত ধাতু কিনা বাংলা ধাতু কিনা, কারণ ধাতুর সাথে সম্পর্ক রেখে আপনাকে চিনতে হবে যে এটা বাংলা কৃত প্রত্যয়, এটা সংস্কৃত কৃত প্রত্যয়। এটা চিনতে হলে ধাতু চিনতে হবে। এই কারণে আমি এত কষ্ট করে আপনাদেরকে ধাতুগুলো মানে পড়তে বললাম। কারণ পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে নিচের কোনটি বাংলা কৃত প্রত্যয়, বা উদাহরণ দিয়ে বলতে পারে এটা কোন ধরনের প্রত্যয়, এটা সংস্কৃত নাকি বাংলা। তো এটা কিভাবে চিনবেন? ধাতু দেখে চিনবেন। ধাতু যদি বাংলা হয় তাহলে এটা বাংলা প্রত্যয়, ধাতু যদি সংস্কৃত হয় এটা সংস্কৃত প্রত্যয়। ক্লিয়ার কিনা? হ্যাঁ। এবার আসি বিদেশি ধাতু। বিদেশি ধাতুগুলা একটু মুখস্থ করতে হবে, যেমন আম খাট চেত ঝুল, এটা একটু বুঝতে পারবেন। মানে এই দুইটার সাথে কোনো মিল নাই, বাংলা এবং সংস্কৃতির সাথে বিদেশি কোনো মিল নাই। আট খাট চেস জম ঝুল টান টুট, টুট টুটা জোকা ভিথারা, হ্যাঁ। টুট ভর লটক ঠেল ভিজ জম ফির ডাক চাহ বিগর ডর, এগুলো হচ্ছে সবই বিদেশি ধাতু, হ্যাঁ। ওকে, এরপর আসি। ধাতু নির্ণয় করার জন্য আমাকে একসাথে ওই যে বলছিলাম যে দেখা সংক্রান্ত ধাতু হচ্ছে দৃশ। কারণ সংস্কৃত আর বাংলার ক্ষেত্রে অনেক সময় আমরা কি করি মানে বুঝতে পারি না। যেমন বলা সংক্রান্ত ধাতু কি সবসময় কি হবে, সংস্কৃতে এটা কি হবে, বচ। বচ। সংস্কৃতে বলা ধাতুকে আমরা কিভাবে বুঝবো, বচ। এগুলো পড়লেই হবে, আর কিছু দরকার নাই। এগুলাই বাজারে প্রচলিত মানে বইগুলোতে ঘুরে ফিরে এগুলাই। বলা সংক্রান্ত ধাতু কি, বচ। দেখা সংক্রান্ত ধাতু কি হবে, দৃশ। দৃশ সংস্কৃতে যেটা দৃশ সেটাকে আমরা দেখা অর্থে ব্যবহার করি, সংস্কৃত ধাতুতে যেটা দৃশ সেটাকে আমরা দেখা অর্থে ব্যবহার করি। সংস্কৃততে যেটা বচ সেটাকে আমরা বলা অর্থে ব্যবহার করি, বলা ধাতুর মানে তুই বল। তুই বল, আমরা বল পড়ছি না, এই যে দেখেন এখানে নাই না বল। আচ্ছা যাই হোক, এটা তো বচ, হ্যাঁ। শোনা, শোনা সংক্রান্ত যা কিছু সেটাকে সংস্কৃতিতে শ্রু, শ্রু হিসেবে, শ্রু ধাতু হিসেবে পাই আমরা, তাই না? শ্রু, শোনা সংক্রান্ত শ্রু। চলা সংক্রান্ত চল, যেমন দেখুন চলক চালক চলন চলনীয় চলন্ত, এগুলো সবকিছুর ধাতু কি হবে, চল। চল যোগ অন্ত চলন্ত, চল যোগ অনীয় চলনীয়, চল যোগ অন চলন, চল যোগ অক চালক, হ্যাঁ। চলো যোগ চল মানে চলো যোগ সানস চলমান, চল যোগ চলা, ব্যাপারটা হচ্ছে এইরকম। যখন আমি ধাতুটা আইডেন্টিফাই করতে পারবো তারপরে কি প্রত্যয় বসবে ওটা আমি এমনিতেই আইডিয়া করতে পারবো, হ্যাঁ। গমন সংক্রান্ত, গমন সংক্রান্ত ধাতু কি, গম। গমন গমনীয় গন্তব্য গত বিগত গতি গামী সবগুলারই ধাতু কিন্তু গম। আবার পড়া সংক্রান্ত ধাতু কি সংস্কৃত, সংস্কৃতে পড়া, পঠ মানে হচ্ছে পড়া, সংস্কৃততে পঠ ধাতু মানে হচ্ছে পড়া। যেমন দেখেন পাঠ্য পাঠক পঠন পঠনীয়, পঠিত পঠিতব্য, হ্যাঁ। পঠ যোগ পঠ যোগ তব্য পঠিতব্য, পঠ যোগ অনীয় পঠনীয়, সবগুলোর ধাতু কিন্তু কি হবে, পঠ হবে। তাহলে ধাতুগুলো আপনাকে জানতে হবে, কোন ধাতু দিয়ে কি বোঝায় এটা জানতে হবে, তাই না? ক্রি, ক্রি কি বলছিলাম সংস্কৃততে, এই যে এখানে দেখেন ক্রি ধাতু থেকে কি আসছে, কর আসছে। ক্রি থেকে কর আসছে বলছিলাম না, দেখেন সংস্কৃততে কি মানে হচ্ছে করা, ক্রি মানে হচ্ছে করা, হ্যাঁ। এই করা সংক্রান্ত যা কিছু সবকিছুর ধাতু কি হবে, ক্রি হবে। যেমন দেখেন করণ, করণ ক্রি যোগ ন করণীয়, ক্রি যোগ অনীয় কর্তব্য, ক্রি যোগ তব্য কর্তা, ক্রি যোগ আহ ত্রিস বা তা কর্তৃ কর্ম সব কার্য কারক, হ্যাঁ। ক্রি যোগ এটা আগে করণ বলে ফেলছি না, ক্রি যোগ অন হবে ওখানে করণে, আর কারক হচ্ছে ক্রি যোগ অক। ক্রিয়া সবগুলোরই কি ধাতু কি হবে বলেন তো, ক্রি। এরপর আসি, সৃষ্টি সংক্রান্ত ধাতু কি, সৃজ। সৃষ্টি সংক্রান্ত ধাতু হচ্ছে সৃজ। মোচন করা, হ্যাঁ, মোচন করা কোনো কিছু মুক্তি দিয়ে দেওয়া। মোচন করা, আমি মোচন করে ফেলছি, দুঃখ মোচন মানে দুঃখ থেকে মুক্তি দিয়ে ফেলছি নিজেকে, এ ব্যাপারটা এরকম। মোচন করা সংক্রান্ত ধাতু কি হবে, মুচ। মোচন করা সংক্রান্ত ধাতু হবে মুচ। হ্যাঁ এক্স্যাক্টলি, ধাতু জানলে সবকিছু আপনার ইজি হয়ে যাবে, প্রকৃতি প্রত্যয় পুরো পানির মতো হয়ে যাবে, ঠিক আছে। চলেন আমরা এখন আজকে আজকে শুধুমাত্র কৃত প্রত্যয়টা পড়বো, আগামীকাল আমরা হচ্ছে তদ্ধিত প্রত্যয় পড়বো। কৃত, ও আচ্ছা, কৃত প্রত্যয় তদ্ধিত প্রত্যয় কিভাবে আলাদা করবেন এটা বলি নাই না। আচ্ছা দেখেন, এটা বলার কথা ছিল, আমরা
বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যেটা বলি যে যদি ক্রিয়া বোঝায়, যদি ক্রিয়া বোঝায় তখন সেটা হবে কৃত প্রত্যয়, আর ক্রিয়া না বুঝাইলে সেটা হবে তদ্ধিত প্রত্যয়। হ্যাঁ, এই পদ্ধতিতে ঠিক আছে, খুব ইজিলি আমরা এটা আইডেন্টিফাই করতে পারবো যখন ক্রিয়া বোঝাবে। যেমন যদি এরকম হয়, যেমন দেখেন বচন, বচনীয়, বচযোগনীয়। বচন মানে তো আমি বলতেছি যে এখানে বলা, বলা রিলেটেড কিছু, এটা তো একটা কাজ, ক্রিয়া। দেখা, ক্রিয়া। শোনা, ক্রিয়া। চলা, ক্রিয়া। গমন, ক্রিয়া। এগুলো সবই ক্রিয়া, তার মানে এগুলো সবই কি কৃত প্রত্যয় হবে, তাই না? তো যেখান থেকে ক্রিয়া বোঝালে সেটা কৃত প্রত্যয় হয়, ক্রিয়া না বোঝালে সেটা তদ্ধিত প্রত্যয় হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা এটা দেখে বুঝবো না, যেমন যেমন বুদ্ধি, বুদ্ধি, কর্তব্য, নায়ক, দৃশ। আমি যদি এভাবে একটু লিখি, বুদ্ধি, বুদ্ধির ইয়া কি হবে, প্রকৃতি কি হবে, বুধ, বুধ। এখন বুধ দেখে তো আমরা বুঝতেছি না এখানে ক্রিয়া হচ্ছে, ক্রি দেখে বুঝতেছি, কারণ আমি জানি ক্রি অর্থ ক্রিয়া, ক্রিয়া ক্রির কথা বাদ দিলাম। নি, নি, এটা দেখে আমি বুঝতেছি না যেটা কৃত প্রত্যয় হবে। দৃশ, দৃশ আমি এখন বুঝলাম, এটা পড়ার পরে আমি বুঝছি যে দৃশ হচ্ছে ক্রিয়া বোঝাচ্ছে, কারণ দেখা সংক্রান্ত ধাতু। কিন্তু আমি যদি এটা না পড়তাম, এটা যদি আমার না জানা থাকতো, তাহলে আমি দৃশ দেখে কি বুঝতাম যে এটা ক্রিয়া? বুঝতাম না কিন্তু, তাই না? আমরা কিন্তু বুঝতাম না। তাহলে মানে ক্রিয়ার সাহায্য তো বের করবোই, তবে যে শব্দগুলো দেখে আমি বুঝতে পারবো না, সেগুলো ক্ষেত্রে আমি একটা জিনিস মনে রাখবো, যে এই শব্দগুলো সচরাচর স্বাধীন পদ হিসেবে কখনো ব্যবহৃত হয় না। এই যে বুধ, বুধ মানে এখানে একটা হসন্ত আছে, এই বুধ কিন্তু ওই বুধ না, শনি রবি সোম মঙ্গল বুধ ওই বুধ না। এই বুধ বলতে ওই যে জ্ঞান, প্রজ্ঞা, ওইটা বুঝাইছে, ঠিক আছে? এই বুধ, শুধু বুধ শব্দটা কি কোথাও আমরা ব্যবহার হইতে দেখি? বা শুধু ক্রি কোথাও ব্যবহৃত হয়? বা শুধু নি, কোনো শুধু নি কি কোনো শব্দ হিসেবে ব্যবহৃত হয়, স্বাধীন শব্দরূপে ব্যবহৃত হয়? হয় না কিন্তু। দৃশ কখনো স্বাধীন শব্দরূপে ব্যবহৃত হয়? হয় না। তাহলে যে শব্দের যে অংশগুলো স্বাধীন সচরাচর স্বাধীন শব্দ হিসেবে ব্যবহৃত হয় না। হ্যাঁ, অবশ্যই বোধ শক্তির ইয়া বুধ হবে। বুদ্ধির, বুদ্ধির আপনার প্রকৃতি হবে বুধ, বুদ্ধি মানের প্রকৃতি হবে বুধ। সবকিছুই দেখেন। তাহলে এগুলো কিন্তু কখনোই স্বাধীন শব্দ হিসেবে ব্যবহৃত হয় না। তবে তদ্ধিত প্রত্যয়ের শব্দগুলো কিন্তু সবসময় মানে স্বাধীন পদ হিসেবে ব্যবহৃত হয় সচরাচর। ম্যাক্সিমাম ক্ষেত্রে স্বাধীন পদ হিসেবে ব্যবহৃত হতে দেখা যায়। সবসময় না বলে আমি সচরাচর বলতে পারি। যেমন দেখেন, শৈশব, ঢাকাই, জমিদার, এগুলোর মূল শব্দ কি? জমিদার থেকে আসছে, জমিদার থেকে জমিদারি, ঢাকা থেকে ঢাকাই। ঢাকাই মানে ওই যে জাত অর্থে ঢাকাই শাড়ি। হ্যাঁ, ঢাকাই এইটা জাত অর্থে। ঢাকাই কোথা থেকে আসছে? ঢাকা থেকে আসছে, তাই না? আবার দেখেন, পার্বত্য, পার্বত্য, পার্বত্য কোথা থেকে আসছে? পর্বত থেকে আসছে। এই যে পর্বত, পর্বত, ঢাকা, তারপর হচ্ছে জমিদার, এগুলো কি সব স্বাধীন পদ হিসেবে ব্যবহৃত হয় না? স্বাধীন শব্দ হিসেবে ব্যবহৃত হয় কিনা বলেন? হয়। তাহলে আমরা ইজিলি কৃত প্রত্যয় তদ্ধিত প্রত্যয় আলাদা করতে পারবো। হ্যাঁ, তদ্ধিত প্রত্যয় কোথা থেকে আসছে? আসছে নাম শব্দ থেকে, নাম শব্দগুলো স্বাধীন পদ হিসেবে ব্যবহৃত হয়। আর কৃত প্রত্যয় আসছে ধাতু বা ক্রিয়ামূল থেকে, ধাতু বা ক্রিয়ামূল সাধারণ কখনোই আমরা স্বাধীন পদ হিসেবে ব্যবহৃত হইতে দেখি না, সচরাচর দেখি না। আশা করছি ক্লিয়ার আপনাদের কাছে। হ্যাঁ, আচ্ছা চলেন এবার আমরা কৃত প্রত্যয় শুরু করব। কৃত প্রত্যয় দুই প্রকার, বাংলা কৃত প্রত্যয়, সংস্কৃত কৃত প্রত্যয়। এখন কোনটা বাংলা কৃত প্রত্যয়, কোনটা সংস্কৃত কৃত প্রত্যয় চিনতে পারবো? বলেন তো, পারবো কিনা চিনতে? বাংলা ধাতু, বাংলা ধাতু থেকে যেটা আসবে ওটা বাংলা কৃত প্রত্যয়, সংস্কৃত ধাতু থেকে যেটা আসবে ওটা সংস্কৃত কৃত প্রত্যয়। একদম পানির মতো ক্লিয়ার। যেমন এখন কিছু নিয়মের মধ্যে ফালাইয়া দেখবো, নিয়ম যদি আপনি না পড়তে চান না পড়লেন কোনো সমস্যা নেই, আমি এখানে নিয়ম রেখে আপনাদেরকে বুঝাবো। যেমন দেখেন, ঝুল যোগ অ, ঝুল, ঝুল, হুম, ঝুল যোগ অ, তুই ঝোল, তুই ঝোল। আমরা বলি না আমি মানে যদি দোলনা, একটা ঘরে একটা দোলনা লাগাইছেন, আপনার বোন আপনাকে বললো চল আমরা একটু ঝুলি, আপনি বললেন না আমি ঝুলবো না, আমার ঝুললে মাথা ব্যথা করে, তুই ঝুল। হ্যাঁ, তুই ঝুল। এই ঝুলটা আবার হচ্ছে এখানে ইয়াটার মধ্যে আপনার কি বলে বিদেশি ধাতুর মধ্যেও আছে, এটা নিয়ে একটু ইয়া আছে, কনফিউশন আছে। তবে দুটোই জেনে রাখবেন। হ্যাঁ, পরীক্ষা তো সাধারণত আসে না নিচের আহ কোনটি বিদেশি কৃত প্রত্যয়। কৃত প্রত্যয় তো আর বিদেশি হয় না, বিদেশি প্রত্যয়গুলো বসে সাধারণত তদ্ধিতের সাথে, তদ্ধিত প্রত্যয়ের সাথে, ঠিক আছে? হ্যাঁ, এগুলো হচ্ছে ইয়ার সাথে বসে না, মানে কৃত কি বলে ধাতুর সাথে বসে না। যাই হোক, তো এখানে কনফিউশনের কিছু নাই। যেহেতু এই বিদেশি, আমি আবারও বলি, বিদেশি প্রত্যয়গুলো সাধারণত ধাতুর সাথে বসে না। এগুলো কিসের সাথে বসে? এগুলো বসে হচ্ছে নাম শব্দ বা প্রাতিপদিকের সাথে। হ্যাঁ, আচ্ছা, ঝুল যোগ অ, আমি কি বললাম, শব্দের শেষে যদি ঝুল, ঝুল এখানে কিন্তু কোনো হসন্ত নাই, তার মানে কি শব্দ শেষে আমার একটা অধ্বনি আছে, তাই না? এখন
প্রত্যাসাধিত শব্দের শেষে যদি অ থাকে তাহলে ধাতুর সাথে অ যোগ হবে, ধাতু যোগ অ হবে। যেমন দেখেন, ঝুল, দুল, কাদো, খেলো, সবকিছুর পিছনে কিন্তু একটা অ আছে, ঝুল। যদি উচ্চারণ করি তুমি ঝুলো, তুমি ঝুলো, 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 অধ্বনি আছে। দুলো, অধ্বনি আছে। কাদো, 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 অধ্বনি আছে। খেলো, অধ্বনি আছে, তাই না? তাইলে যদি প্রত্যাসাধিত শব্দের শেষে যদি অধ্বনি থাকে তাহলে ধাতুর সাথে আমি প্রকৃতি প্রত্যয়টা কিভাবে করব? প্রকৃতি প্রত্যয়টা আমি এভাবে করব, ওইটার আমি ধাতুটা লিখে ফেলবো। ঝুলের ধাতু কি? ঝুল। দুলের ধাতু ঝুল। কাদের ধাতু কাত। আর এখানে গিয়া পড়ে নাই। খেলের ধাতু খেল। হ্যাঁ, খেল যোগ অ খেল, কাজ যোগ অ কাত, দুল যোগ অ দুল, ঝুল যোগ অ ঝুল। আচ্ছা, শব্দের শেষে যদি অক, অক যুক্ত হইলে ধাতু প্লাস, শব্দের শেষে যদি প্রত্যয় সাধিত শব্দের শেষে যদি অক থাকে তাহলে ধাতু যোগ অক হবে। মোরক, শব্দের শেষে কি অক আছে, তাহলে মোরকের ধাতু কি হবে? মুর। মোরকের ধাতু মুর। হ্যাঁ, মুর যোগক মোরক। ঝলক, ঝল যোগক ঝলক। চরক, চর যোগক চরক। এই শব্দ দুইটা প্রায় পরীক্ষায় আসে। নিচের কোনটি বাংলা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ? নিচের কোনটি বাংলা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ? মোরক, ঝলক, এগুলো প্রায় পরীক্ষায় আসে। এখন চিনতে পারবেন না? ইজিলি কিন্তু বুঝতে পারবে, কারণ মুর, মুর, তুই ঝল, তুই চর। হ্যাঁ, এগুলা সবই হচ্ছে বাংলা ধাতু। মুর, ঝল, চর, এগুলো হচ্ছে আমার বাংলা ধাতু। ঠিক আছে? তাহলে সব কি পড়লাম? প্রত্যয় সাধিত শব্দের শেষে যদি অক থাকে তাহলে প্রকৃতি প্রত্যয় কিভাবে করব? এই শব্দের ধাতুটা লিখে ফেলবো, ধাতু লিখে তার শেষে অক যোগ করে দিব, শেষ। খুব সোজা। এরপরে প্রত্যয় সাধিত শব্দের শেষে যদি অন থাকে, প্রত্যয় সাধিত শব্দের শেষে যদি অন থাকে, যেমন দেখেন নাচ অন, এখানে কিন্তু অন আছে। নাচ অন, এখানে আমার কি আছে বলেন তো? অন আছে। তাহলে আহ প্রকৃতি প্রত্যয়টা আমি কিভাবে করব? প্রকৃতি প্রত্যয়টা আমি কিভাবে করব বলেন তো? প্রকৃতি প্রত্যয়টা করব হচ্ছে আগে ধাতুটা লিখে ফেলবো। কি লিখবো? আগে ধাতুটা লিখে ফেলবো। নাচে, নাচনের ধাতু কি হবে? নাচ। নাচনের ধাতু নাচ। তারপরে কি থাকবে? ধাতু প্লাস অন বসবে। চলনের ধাতু কি? চল। তারপরে চলন, চল যোগ অন বসে যাবে। এরপর আসি, শব্দের শেষে যদি অনা অথবা না থাকে, অনা থাকুক বা না থাকুক, যাই থাকুক না কেন, তাহলে ধাতুর পরে কি বসবে? অনা বসবে। যেমন দেখেন খেলনা, খেলনা। হ্যাঁ, ধাতু শেষে কি? না আছে। খেলনা, না আছে, তাই না? এখন খেলার ইয়া কি? খেলার কি? মানে ইয়া হবে, ধাতু চিহ্ন হবে। খেলার ধাতু কি হবে? খেলার ধাতু আমরা জানি খেল। খেলার ধাতু হচ্ছে খেল। তো ধাতুটা আমি বসাই দিব, এরপরে কি বসবে? ধাতুর পরে অনা বসে যাবে। ধাতুর পরে অনা বসে যাবে। এবার রান্না, রান্নার ধাতু কি? রান্নার ধাতু হচ্ছে রাত। রান্নার ধাতু হচ্ছে রাত। হ্যাঁ, তো আমি কি বলছিলাম? যদি শব্দের শেষে যদি না থাকে, না অথবা অনা থাকে, তাহলে প্রথমে প্রকৃতি প্রত্যয় কিভাবে করব? ধাতুটা বসাই দিব, ওই শব্দে ধাতু বসাবো, প্লাস এরপরে অনা বসাই দিব। দেখছেন কি ইজিলি আমি প্রকৃতি প্রত্যয় বের করতে পারতেছি? দোলনা, দোলনার কি? প্রত্যয় কি? দোলনার প্রত্যয় হচ্ছে, দোলনার প্রত্যয় হচ্ছে দুল। এটার সাথে অনা বসে যাবে। পাওনা, 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 পাওনা। হ্যাঁ, এখানে কিন্তু অনা আছে। অনা থাকলেও কি হবে? শব্দের শেষে ধাতুর পরে কিন্তু অনাই বসবে। পাওনা কি? পা ধাতু থেকে আসছে। পা মানে হচ্ছে পাওয়া, কোনো কিছু পাওয়া। হ্যাঁ, ওইখান থেকে আসছে। আচ্ছা, শব্দের শেষে যদি অন্ত, অন্তি, উন্তি যাই থাকুক না কেন, অন্ত, অন্তি, উন্তি থাকলে ধাতুর পরেও ওইরকমই ওইরকমই বসে যাবে। অন্ত থাকলে ধাতুর পরে অন্ত বসবে। অন্তি থাকলে ধাতুর পরে অন্তি বসবে। উন্তি থাকলে ধাতুর পরে উন্তি বসবে। যেমন দেখেন ঝুলন্ত, ঝুলের ধাতু কি? ঝুল। ঝুলের ধাতু হচ্ছে ঝুল। তাহলে এরপরে কি হবে? অন্ত প্রত্যয় বসে যাবে। চলন্ত, চলের ধাতু কি? চলের ধাতু কি? চল। এরপরে অন্ত প্রত্যয় বসে যাবে। যদি চলন্তি থাকতো, যদি থাকতো চলন্তি, যদি চলন্তি থাকতো তাহলে কি হইতো? তাহলে চল যোগ অন্তি হইতো। চল যোগ অন্তি হইতো, তাই না? আচ্ছা, শব্দের শেষে যদি আ থাকে তাহলে ধাতু প্লাস আ বসবে প্রকৃতি প্রত্যয়ে। শব্দের শেষে দেখেন দেখা, কি আছে? আ আছে। দেখা, একটা আ আছে। তাহলে দেখা শব্দের কি? বাংলা ধাতু কি? আবার দৃশ দিয়েন না, দৃশ কিন্তু সংস্কৃত ধাতু, আমরা কিন্তু বাংলা কৃত প্রত্যয় পড়তেছি। দেখা শব্দের বাংলা ধাতু কি? দেখ। দেখা শব্দের বাংলা ধাতু হচ্ছে দেখ। তাহলে এই ধাতুটা বসাই দিব, এরপর কি বসবে? এরপর আ বসে যাবে। রাধা শব্দের বাংলা ধাতু কি? রাত। তারপরে আ বসে যাবে। জানা, জান যোগ আ। এরপর আসি, শব্দের শেষে যদি আই থাকে, শব্দের শেষে যদি আই থাকে তাহলে কি হবে? ধাতুটা বসে যাবে, এরপরে ধাতুর সাথে আই যোগ হবে। যেমন দেখেন চড়াই, চড়াইয়ের ধাতু কি? চর। চরের ধাতু হচ্ছে চর। হ্যাঁ, চর যোগ আই। খোদাই, খোদাই, কোনো কিছু খোদাই করা, খোদাইয়ের ধাতু কি? খোদাইয়ের ধাতু হচ্ছে খুদ। খোদাইয়ের ধাতু হচ্ছে আমার খুদ। তাহলে ধাতুর পরে আই যুক্ত হয়ে যাবে। এবার আসেন, শব্দের শেষে যদি আও থাকে, আও, তাহলে ধাতু যোগ আও হবে। যেমন দেখেন চড়াও, চড়াইয়ের ধাতু কি? চর।
চর যোগ আও। আবার আবার পাকড়াওয়ের ধাতু কি? হুম, পাকড়াওয়ের ধাতু কি? পাকর। পাকর যোগ আও, পাকড়াওয়ের ধাতু হচ্ছে আমার পাকর, তাহলে পাকরের সাথে কি বসে যাবে বলেন তো? পাকরের সাথে আমার পাকরের সাথে আমার কি বসে যাবে? আও বসে যাবে। গুড। এরপর দেখেন, উনি যদি থাকে তাহলে ধাতু প্লাস উনি হবে নাচুনি। নাচ যোগ উনি, রাধুনি, রাত যোগ উনি। নাচের ধাতু, নাচুনির ধাতু হচ্ছে নাচ, রাধুনির ধাতু হচ্ছে রাত। এরপরে যা থাকবে শেষে যেটা ছিল যে ধ্বনি ইয়াটা উনি, ওটা পরে প্রকৃতি প্রত্যয়ে বসে যাবে। খুব সোজা নিয়মগুলো, তাই না? তা কৃত প্রত্যয় আমরা দেখলাম শেষ আমাদের কি বলে, বাংলা কৃত প্রত্যয় শেষ। বুঝছেন কিনা, মানে সোজা লাগছে কিনা? বাংলা কৃত প্রত্যয় আমাদের শেষ। সোজা লাগছে না কঠিন লাগছে? কি লাগছে বলেন, যা লাগছে বলেন, কোনো সমস্যা নাই। বাংলা সহজ, তৎসম সহজ। তৎসম সহজ, তৎসম দেখবেন আরো সোজা। সামনে গেলে বুঝবেন তৎসম হচ্ছে আরো সোজা। হ্যাঁ। আচ্ছা চলেন আমরা এবার একটু তাহলে তৎসমটা পড়ি। সংস্কৃত কৃত প্রত্যয়, সংস্কৃত কৃত প্রত্যয় কিভাবে চিনবো? ওই যে ধাতুগুলো কি কোথা থেকে আসবে? ধাতুগুলো কিন্তু আমার সংস্কৃত থেকে আসবে, ঠিক আছে? ধাতুগুলো আসবে আমার সংস্কৃত থেকে। সংস্কৃত কৃত প্রত্যয়ে কি কি প্রত্যয় থাকবে একটু দেখে নিই, প্রত্যয়গুলো একটু জানা দরকার। হ্যাঁ, কি কি প্রত্যয় থাকবে? অনট থাকবে, মানে প্রকৃতির পরে প্রত্যয় হিসেবে কি কি বসতে পারে? অনট। কয়তক্তা বা ত বসতে পারে, কয়তক্তি বা তি বসতে পারে, তব্য, অনীয়, ন, ঘ্যান, জ, নিন, ইন, অল, ইষ্ণু, বর, র, উক, সানচ, ঘং। এগুলো হচ্ছে প্রত্যয় হিসেবে বসবে, এগুলো হচ্ছে আমার সংস্কৃত কৃত প্রত্যয়। জাস্ট কয়েকবার জোরে জোরে পড়লেই মাথায় থাকবে। ইভেন এটা তো দেখলেও অনেক সময় বোঝা যায়, একটু যুক্ত বর্ণ টাইপ, একটু উদ্ভট টাইপের, তাই না? দাঁত ভাঙা টাইপ আপনারা বলছিলেন, ওই রকম আর কি। তো এখানে নিয়ম আছে, নিয়মগুলো আমি সব একসাথে দিয়ে দিছি। যদি অয় থাকে, যদি অয় থাকে, অয় যদি প্রকৃতি হিসেবে ইয়াতের মধ্যে যদি অয় থাকে, প্রত্যয়জাত শব্দে যদি অয় থাকে তাহলে প্রত্যয় হিসেবে কি বসবে? অল বসবে। যদি প্রত্যয়জাত শব্দে অন থাকে তাহলে প্রত্যয় হিসেবে বসবে অনট। অক থাকলে নক হবে। তি থাকলে কয়তক তি বা তি দুইটা যে কোনো একটা হতে পারে, তবে নবম দশম শ্রেণী বোর্ড বইতে তি ব্যবহার করছে, হ্যাঁ। এটাই এখন বেশি ব্যবহৃত হয়। তয়ে ত থাকলে কয়ত ত, মানে কয়ত বা ত হবে। মানে ইথ হয়ে, এখানে কিন্তু কি হয়েছে, ইথ হয়ে গেছে কিন্তু ব্যাপারটা, এগুলো কিন্তু পরে ইথ হয়ে গেছে, ঠিক আছে, মানে বিলুপ্ত হয়ে গেছে। নবম দশম শ্রেণী বোর্ড বই অনুযায়ী ত এটাকে রাখা হয়েছে। মান থাকলে কি হবে? সানচ হবে। তা বা ধা থাকলে কি হবে? ত্রিশ হবে বা ত্রি হবে। হ্যাঁ। জ বা জফলা থাকলে কি হবে? ঘ্যান হবে, যেখানে ঘ এবং মূর্ধন্য কি হবে? বিলুপ্ত হয়ে যাবে, বিলুপ্ত হয়ে শুধুমাত্র জ থাকবে, আমরা সামনে দেখবো। ঘং প্রত্যয়, ঘং প্রত্যয় থাকলে কি হবে? ঘ বা ইত হয়ে যাবে। জ প্রত্যয় থাকলে কি হবে বলেন তো? অন্তস্তীয় হবে। জ প্রত্যয় থাকলে কি হবে? অন্তস্তীয় হবে। সামনে আমরা উদাহরণ সহ প্রত্যয়টা দেখবো। তবে তিনটা জিনিসের, তিনটা প্রত্যয়ের কোনো পরিবর্তন হবে না। কোন তিনটা প্রত্যয়? উক, তব্য, অনীয়। উক, তব্য, অনীয় থাকলে ওইগুলোর প্রত্যয়ের কোনো পরিবর্তন হবে না। উক, তব্য, অনীয় থাকলে ওইটার কোনো পরিবর্তন হবে না। আচ্ছা চলেন, কি পড়ছিলাম আমরা? শব্দের শেষে যদি অয় থাকে তাহলে কি হবে বলেন তো? অ অথবা অল। প্রত্যয় সাধিত শব্দের শেষে যদি অয় থাকে, অয়, জয়, জয়, তাহলে কি হবে? জয়ের ইয়া কি ধাতু, মানে সরি, হ্যাঁ ধাতু কি? জি। এটা কিন্তু সংস্কৃত ধাতু। জয়ের ধাতু হচ্ছে জি। তাহলে জি যোগ অল। আচ্ছা এখানে হসন্ত বসবে কি বসবে না বলেন তো? জি এর সাথে হসন্ত বসবে কি বসবে না বলেন তো, দেখি আপনারা বুঝছেন কিনা জিনিসটা। জি এর সাথে কি হসন্ত বসবে? না। কেন বসবে না? কারণ জয়ের সাথে একটা স্বরধ্বনি আছে। এই তো, গুড, গুড। দেখেন তাহলে, জয়, জি যোগ অল। অন্তস্থীয় অয় থাকার কারণে কি হবে? অ লিখতে পারি, অলও লিখতে পারি, যে কোনো একটা লিখতে পারি, কারণ আমি অবলিক দিয়ে লিখছি, হ্যাঁ। ভয়, ভি যোগ অল অথবা অ। আবার দেখেন, শব্দের শেষে, প্রত্যয় সাধিত শব্দের শেষে যদি অন থাকে তাহলে ইয়াতে কি হবে বলেন তো? অনট হবে। অন হইতে পারে, অনটও হইতে পারে, এখন এই দুইটাই হইতে পারে, দুইটাই সঠিক, দুইটাই সঠিক। দর্শন, দর্শনের ধাতু কি? দর্শনের ধাতু কি? সংস্কৃত ধাতু কি হবে? দৃশ। দৃশ, তাই না? দৃশ, তাহলে দৃশ যোগ অন অথবা অনট। চল যোগ অন অথবা চল অন, দেখেন তো শেষে কিন্তু অন আছে। চল অন, বচন, শ্রবণ, প্রত্যেকটা শেষে কিন্তু অন আছে, তাই না? তাহলে দৃশ যোগ অন, চল যোগ অন, বচন, বচনের ধাতু কি হবে? বচ, আমরা কিন্তু পড়ে আসছি শুরুতে, তাই না? শ্রবণ, শোনা, শোনা, এটা ধাতু কি হবে? শ্রু, তাহলে শ্রু যোগ অন। শব্দের শেষে যদি অক থাকে তাহলে সেটা অক হবে অথবা নক হবে, যে কোনো একটা হইতে পারে, কোনো সমস্যা নাই। আর কারক, কারক, অক, অক,
ক্রি যোগ নক। এখন এই নকটা মেইনলি সংস্কৃত শব্দে ব্যবহৃত হয়, ঠিক আছে? এটা মেইনলি সংস্কৃত শব্দে ব্যবহৃত হয়, আর সংস্কৃত শব্দগুলোই তো বাংলা ভাষায় আসছে। তো ওইটা আর কি, ওই নক বা অক সেম কথা। তবে বাংলা শব্দের সাথে আমরা সরাসরি অক ব্যবহার করি আর কি। হ্যাঁ, যাহা নক তাহাই অক। দাঁড়ান, যাহা নক তাহাই অক। তবে মূর্ধন্যর ব্যবহার কোথায় হয় বলেন তো? মূর্ধন্যয়ের ব্যবহার কি বাংলা শব্দে হয়? মূর্ধন্যয়ের ব্যবহার কোথায় হয়? মূর্ধন্য, মূর্ধন্য স কোথায় হয়? তৎসম শব্দে, সংস্কৃত শব্দে। তাহলে নকের ব্যবহারটা কোথা থেকে আসছে? সংস্কৃত শব্দ থেকে আসছে, তাই না? তো আমি প্রিফার করব যদি অপশনে দুইটাই থাকে, ক্রি যোগ নক অথবা ক্রি যোগ অক, তাহলে কোনটা দাগানো, কান দাগানোর? নক দাগানোর। কারণ কি, কারক তো সংস্কৃত শব্দ, তো সংস্কৃত শব্দের সাথে আমি নকই দিব, এটাই বেশি প্রিফারেবল না? যদি দুইটাই থাকে অপশনে সেই ক্ষেত্রে, অন্যথায় অপশনে যেটা থাকবে ওইটা, কারণ নক অক দুইটাই সমান কথা। ঠিক আছে? এই মূর্ধন্যটা ইথ হয়ে যায়, ইথ হয়ে এই যে অক থেকে যায়, মূর্ধন্য ইথ হয়ে অক হয়ে যায়, ঠিক আছে? ন, ন, এখানে কিন্তু নয়ের সাথে একটা অধ্বনি আছে। তো যখন মূর্ধন্যটা ইথ হয়ে যায়, ন চলে গেল, কিন্তু অকে তো অধ্বনি তো রেখে রেখে গেল। এই এই পরে পরে কি হয়, অক হয়ে যায়। বুঝছেন জিনিসটা, নক থেকে কিভাবে অক হইছে? সেইমই। তবে যদি অপশনে দুইটাই থাকে তাহলে সংস্কৃত শব্দের ক্ষেত্রে নক ব্যবহার করব, বাংলা শব্দের ক্ষেত্রে অক ব্যবহার করব। কাহিনী খতম। শব্দের শেষে যদি তা থাকে তাহলে কি হবে, ত্রি অথবা ত্রিশ হবে। হ্যাঁ, যেমন কর্তা, তা আছে, তাহলে আমার কি হবে? কর্তা মানে কি, যিনি কাজ করে তাকেই তো কর্তা বলি। তাহলে কাজ করার মানে কোনো কিছু করা অর্থে করার ধাতু কি হবে, করার সংস্কৃত ধাতু কিন্তু ক্রি। তাহলে কি হবে, ক্রি যোগ ত্রিশ। ক্রেতা, ক্রি যোগ ত্রিশ। শ্রোতা, শ্রু যোগ ত্রিশ। ঠিক আছে? ক্রেতা মানে কি, ক্রয় করা অর্থে এই ক্রি মানে কি, ক্রয় করা, ক্রয় করার ধাতুটা হচ্ছে ক্রি। হ্যাঁ, এরপরে আসি, মান থাকলে সানচ হবে। প্রত্যয় সাধিত শব্দের শেষে যদি মান থাকে, প্রত্যয় সাধিত শব্দের শেষে যদি মান থাকে, তাহলে প্রকৃত প্রত্যয়তে এটা গিয়ে কি হবে, সানচ হবে। যেমন বর্তমান, বর্তমানের সংস্কৃত ধাতু কি হবে, বৃৎ। আর মানের কারণে প্রত্যয়টা কি হয়ে যাবে, সানচ। চলমান, চলের মানে ধাতু কি, চল, চল যোগ সানচ। বর্ধমান, বর্ধমানের ধাতু কি, বৃৎ। দীপ্যমান, দীপ্যমানের ধাতু হচ্ছে দীপ, দীপ যোগ সানচ। শব্দের শেষে যদি জ বা জফলা থাকে, জ বা জফলা থাকে, ধার্য, জ আছে, কার্য, জ আছে, লভ্য, জফলা আছে। জ বা জফলা থাকলে হয় জ হবে অথবা জ্ঞান হবে, দুইটাই হইতে পারে, কোনো সমস্যা নাই। ধৃ যোগ জ, ধার্য, তবে জ ব্যবহার করাটাই শ্রেয়। যদি অপশনে দুইটাই থাকে জ উত্তর করবেন। ধৃ যোগ জ, ধার্য, ক্রি যোগ জ, কার্য, লব যোগ জ, লভ্য। হ্যাঁ, অথবা জ্ঞানও দিতে পারেন। এখানে জ্ঞানটা কি হয়, এই যে আহ, জ কিভাবে হয়, এই জ্ঞান থেকে দেখেন, খেয়াল করেন, জ্ঞান, এখানে কি জফলা আছে, তার মানে জ, জ্ঞান। এখান থেকে ঘ লোপ পায়, মূর্ধন্যও লোপ পায়, দুইটাই লোপ পেয়ে যায়, লোপ পেয়ে শুধুমাত্র জ থেকে যায়। এই কারণে ধৃ যোগ জ কারেক্ট। ঠিক আছে, এটা জ্ঞান থেকেই আসছে। আচ্ছা, শব্দের শেষে যদি বয় জফলা থাকে তাহলে প্রত্যয় সাধিত প্রকৃতি প্রত্যয়তে গিয়ে কি হবে, তব্য হবে। প্রত্যয়টা কি হবে, তব্য হবে। যেমন দেখেন, গন্তব্য, বয় জফলা আছে। যেহেতু প্রত্যয় সাধিত শব্দের শেষে যদি ব জফলা থাকে, কি প্রত্যয় হবে, ধাতুর সাথে কোন প্রত্যয় যুক্ত হবে, তব্য, গম যোগ তব্য। কর্তব্য, ক্রি যোগ তব্য। কর্তব্য মানে কি, যা করা উচিত। তাহলে কোন কোন ধাতু থেকে আসছে, করা ধাতু থেকে আসছে না? করার সংস্কৃত ধাতু কি হবে, ক্রি। বক্তব্য, আমরা যা কিছু বলি ওটাই তো বক্তব্য। এই যে আমি মানে কথা বলতেছি, এটাও তো কাইন্ড অফ বক্তব্যই, বক্তব্য দিয়ে যাইতেছি এই প্রায় 1 ঘন্টা 10 মিনিট ধরে, তাই না? তো বক্তব্য, এখানে এটা ধাতুটা কি হবে, বচ, বচ যোগ তব্য। অর্থাৎ প্রত্যাহারিত শব্দের শেষে যদি বয় জফলা থাকে তাহলে প্রত্যয়টা আমার কি হবে, তব্য। শব্দের শেষে যদি দীর্ঘ ঈকার থাকে তাহলে কি হবে, ইন হবে, ইন হবে। প্রত্যয়টা কোন প্রত্যয় হবে, ইন প্রত্যয় হবে। যেমন দেখেন, জয়ী, শব্দের শেষে কি আছে, এটাকে যদি ভাঙি, জ যোগ অ যোগ অন্তস্তীয় যোগ দীর্ঘ ঈকার, শব্দের শেষে কি দীর্ঘ ঈকার আছে, তাহলে জয়ীর ইয়া কি, ধাতু কি, জি। গামীর ধাতু কি, গামী কি, ওই যে গমন করা থেকে আসছে না, গামীর ধাতু কি, গম। তাহলে দেখেন, যেহেতু দীর্ঘ ঈকার ছিল, এর কারণে দীর্ঘ ঈকার কারণে প্রত্যয়টা কি হবে, ইন প্রত্যয় হয়ে যাবে। জি যোগ ইন, গম যোগ ইন, গামী। শব্দের শেষে যদি নিয় থাকে, সেটা দীর্ঘ ঈকার দিয়েও হইতে পারে, মানে দন্ত নাও হইতে পারে, মূর্ধন্য নাও হইতে পারে। যদি নিয় থাকে তাহলে কি হবে, প্রত্যয়টা কোন প্রত্যয় হবে, অনীয় হবে, অনীয় প্রত্যয় হবে। আর এইগুলো যে এই যে আমরা সংস্কৃত যেটা, এটা কিভাবে চিনবো, এই প্রত্যয়গুলো কিন্তু শুরুতে আগেই আমি একসাথে রাখছি। এই যে দেখেন,
সব এই প্রত্যয়গুলোই কিন্তু আমরা পড়তেছি, এই প্রত্যয়গুলোই আমরা পড়তেছি কিভাবে বসতেছে, ওইগুলো জাস্ট নিয়মের মধ্যে ফেলাইয়া পড়তেছি। তো এই প্রত্যয়গুলো যখন আপনার চোখে ভাসবে তখন তো আপনি ইজিলি বুঝতে পারবেন যেটা সংস্কৃত প্রত্যয়, কোনটা সংস্কৃত প্রত্যয় কোনটা বাংলা প্রত্যয়, এটা ইজিলি আপনি তখন আইডেন্টিফাই করতে পারবেন। তো এগুলাই আমরা পড়তেছি, হ্যাঁ। অনেকে হচ্ছে ডিস্ট্রাক্ট হয়ে যেতে পারে যে এতক্ষণ ধরে আসলে আমরা কি দেখতেছি, এই কারণে আবার পিছনের স্লাইডে গেলাম। তাহলে শব্দের শেষে যদি অনিয় থাকে, দর্শনীয়, দর্শনীয়, অনিয়, সদর্শনীয়, নিয়, 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 তাহলে কি আছে, নিয় আছে, তাহলে কি হবে, দৃশ যোগ অনিয়, করণীয়, টি যোগ অনিয়, গমনীয়, গম যোগ অনিয়, শ্রবণীয়, শ্রু যোগ অনিয়। শেষ, মানে সংস্কৃত প্রত্যয়ের রুলস শেষ। আর টুকটাক যেগুলা মানে আছে ওগুলা আপনাদের কাছে যে বই আছে ওগুলা থেকে, মানে এগুলাই মোটামুটি ইম্পর্টেন্ট রুলস, হ্যাঁ। তো আর উক্তব্য অনিয় ওগুলো তো মানে থাকলে পরিবর্তন হবে না। আপনার প্রত্যাশাযিত শব্দে যদি উক্তব্য অনিয় থাকে, ওটা প্রত্যয়ে হুবহু ওরকম বসে যাবে, কোনো পরিবর্তন হবে না, এটা তো আমরা জানি। এরপরে আপনাদের কাছে যার কাছে যে বই আছে সেই বই, স্লাইডটা তো পড়বিনি, স্লাইড পড়ার পরে যার কাছে যে বই আছে সেই বই থেকে প্রকৃতি প্রত্যয় চ্যাপ্টারটার কৃত প্রত্যয় অংশটুকু, কৃত প্রত্যয় অংশটুকু শেষ করে ফেলবেন। আজকে আমরা যেহেতু শুধুমাত্র কৃত প্রত্যয় পড়ছি, কৃত প্রত্যয় অংশটুকু শেষ করে ফেলবেন, হ্যাঁ। আর আজকে আমি বিরোচন পার্ট, আমার যেটা হয়েছে, আমার গতকাল রাতে আমার এত মাইগ্রেন হয়েছে, আমার ঘুমই আসে না, ইভেন আমি সারা রাত কিন্তু এখন পর্যন্ত ঘুমাই না, আপনাদের সেশন নিয়ে তারপর আমার ঘুমাইতে হবে, মানে এত মাইগ্রেন ব্যথায় আমি ঘুমাইতে পারি নাই। তো বিরোচন পার্টটা আমি শুধু না আজকে সমার্থক শব্দ অ্যাড করছি, বাকিটা মানে অ্যাড করার আমার ইয়েই হয় না, মানে ওই এনার্জিটা আমি পাই না, আমার খুবই কষ্ট হয়ে গেছে আর কি। এই স্লাইড গুলো বানাতে আমার অনেক কষ্ট হয়ে গেছে, যেহেতু আজকে সেশন নিতেই হবে, এই কারণে অগত্যা আমার স্লাইডটা বানাইতে হয়েছে। তো এই জন্য খুবই সরি, আগামীকাল আবার বিরোচনে বাকি পার্টটুকু আমি অ্যাড করে দিব। তো আজকে শুধু আমরা সমার্থক শব্দ পড়বো, হ্যাঁ। আকাশ, আকাশ শব্দের সমার্থক শব্দ কি হবে, খ, মানে আকাশ, এটা তো আমরা জানি সবাই, তাই না। খ শব্দের অর্থ হচ্ছে আমার আকাশ, খ শব্দের অর্থ হচ্ছে আকাশ। খগোল, খগোল, খলক, একসাথে রাখা উচিত ছিল, খলকটা আলাদা হয়ে গেছে। আমরা যেগুলো একটু কাছাকাছি একই চেহারা দেখতে ওগুলো একসাথে পড়বো, তাহলে ভালো মনে থাকবে। খ, খগোল, খলক, এগুলো হচ্ছে আমার আকাশের সমার্থক শব্দ। এবার আছে অভ্র, অভ্র শব্দের অর্থ কি, অভ্র শব্দের অর্থ হচ্ছে আকাশ। গগন, অন্তরিক্ষ, অম্বর। আচ্ছা, অম্বর শব্দের অর্থ আকাশ, তাহলে সম্বর শব্দের অর্থ কি দেখি আপনারা জানেন কিনা। সম্বর শব্দের অর্থ কি, অম্বর শব্দের অর্থ যদি আকাশ হয় তাহলে সম্বর শব্দের অর্থ কি, সম্বর। হ্যাঁ, আমি সেই আপু। ফ্লোরিডা, আমি সেই আপু। আচ্ছা, সম্বর শব্দের অর্থ কি জানা আছে, অম্বর শব্দের অর্থ হচ্ছে আকাশ, সম্বর শব্দের অর্থ হচ্ছে হরিণ। এরে বাতাস, আকাশ বাতাস এই সেন্সে বললেন বাতাস, ও মাই গড। মানে আপনাদের তো গেস পাওয়ার অনেক ভালো। সম্বর শব্দের অর্থ হচ্ছে হরিণ, নট বাতাস। কয়েকটা বইতে অভ্র শব্দের অর্থ হচ্ছে মেঘ দেয়া আছে। আবার দেখেন নীলাভ্র, নীলাভ্র, হ্যাঁ নীলাভ্র, এটা মানে কি, নীল অভ্র মানে নীল আকাশ, কয়েকটা বইতে অভ্র মানে মেঘ দেয়া আছে, দুইটাই হয়। হুম। আসমান, আসমান মানে যে আকাশ, এটা ভাই আমার আপনার মুখস্থ করতে হবে না, এটা এমনিই পারবেন। দুলোক, খলক, সরি, দুলোক, খলক, এগুলো হচ্ছে আমার কিসের সমার্থক শব্দ, এগুলো হচ্ছে আমার সবই, এগুলো হচ্ছে আমার সবই আকাশের সমার্থক শব্দ। বোম, এই যে এই বোম না, কিন্তু বানান খেয়াল করতে হবে রে ভাই, এই বোম, এই বোম মানে কি, এই বোম অর্থ কি, এই বোমে হচ্ছে পুরো দিন দুনিয়া উড়ে যাইতে পারে, হ্যাঁ দিন দুনিয়া উড়ে যাইতে পারে, ঠিক আছে। আর এইটা হচ্ছে এই বোম জফলা থাকলে এই বোম মানে হচ্ছে আকাশ। শূন্য লোক, শূন্য লোক সেটা হচ্ছে আকাশ। অনন্ত, যার কোনো শেষ নাই, আকাশের তো কোনো শেষ নাই, যেদিক তাকায় সব দিকেই খালি শুধু আকাশ। নীলিমা, নীলিমা, হ্যাঁ নীলিমা হচ্ছে আকাশ, ঠিক আছে। এরপর আসি, জল বা পানির সমার্থক শব্দ কি, জীবনের অপর নাম কি বলেন তো, জীবনের অপর নাম কি, জীবনের অপর নাম হচ্ছে ভালোবাসা, জীবনের অপর নাম ভালোবাসা, ভালোবাসা ছাড়াও তো বাঁচা যায় না, ভালোবাসা ছাড়া বাঁচা যায়, জীবনের অপর নাম হচ্ছে পানি, জীবনের অপর নাম জি বাংলা, হ্যাঁ জীবন মানেই জি বাংলা, রাইট। আচ্ছা, জীবনের অপর নাম হচ্ছে পানি, এই পানি শব্দের সমার্থক শব্দ হচ্ছে জীবন, মনে থাকবে না, জীবন অর্থ কি, পানি, ঠিক আছে। পানি শব্দের সমার্থক শব্দ হচ্ছে জীবন। উদক, উদক, উদক শব্দের অর্থ কি, পানি। উদক, নীর, এগুলো সবই হচ্ছে পানির সমার্থক শব্দ, কি সুন্দর সুন্দর নাম, উদক, নীর। সলিল, বাড়ি, বারুণ, অম্বু, বারুণ, অম্বু বানান খেয়াল করিয়েন, অম্ভু, ভ না কিন্তু, ব, ব, নট, নট ভ, নট ভ, ঠিক আছে। তাহলে জল বা পানির সমার্থক শব্দ কি হবে, জীবন, উদক, নীর, নীর।
তারপর হচ্ছে সলিল, বাড়ি, বারুণ, অম্বু, এগুলো হচ্ছে পানির সমার্থক শব্দ। এরপর আসি মেঘ। হ্যাঁ, পয় শব্দের অর্থও পানি। পয় শব্দের অর্থও পানি। মেঘ, এই দ মানে কি জানেন? এই দ মানে হচ্ছে দান করা। এই দ মানে হচ্ছে দান করা। পানির সমার্থক শব্দ জানলে মেঘের সমার্থক শব্দ খুব ইজিলি পারবেন, আমি বলতেছি। আমরা কি জল পানির সমার্থক শব্দ না? জল দান করে কে? দ মানে দান করা, জল দান করে কে? জলজ। জল কে দান করে? জল দেয় বা দান করা যাই হোক না কেন, জল কে দেয়? মেঘ থেকে আসে। তাহলে জলদ কিসের সমার্থক শব্দ? মেঘের। বাড়ি, বাড়ি শব্দের অর্থ আমরা কি দেখছি একটু আগে? পানি। দ মানে হচ্ছে দেয়া বা দান করা, তাহলে বাড়ি, বাড়ি দেয় কে? মেঘ। নিরত, দ আছে, দ মানে কি? দেয়া বা দান করা। নির অর্থ কি? নির অর্থ কি পড়ছি আমি? নির অর্থ কি পড়ছি দেখেন তো, পানি, তাই না? তো যখন দ যোগ হচ্ছে, নির দিচ্ছে, নির কে দিচ্ছে? কে দেয়? মেঘ দেয়। তাহলে জলদ, বারিত, নিরত, এগুলো কিসের সমার্থক শব্দ? মেঘের সমার্থক শব্দ, ঠিক আছে। পানি যোগ দ, হ্যাঁ, পানি যোগ দ, এটা হবে মেঘ। তারপরে পয়ত, পয়ত শব্দের অর্থ কি? পয়, তয়, এগুলো সবগুলোর অর্থ কি হবে বলেন তো? পানি। এগুলো সবগুলোর অর্থ কিন্তু পানি। যখন একটা দ যোগ করে দিলাম, দ মানে তো দান করা বা দেয়া, অলরেডি বলছি। তাহলে পানি কে দেয়? মেঘ দেয়। পয়ত, তয়ত, এগুলো মেঘের সমার্থক শব্দ। অম্বু ধর, ধর মানে হচ্ছে মানে ধরে রাখা বা ধারণ করা, হ্যাঁ। ধর মানে হচ্ছে ধরে রাখা বা ধারণ করা। ধরে রাখা, হ্যাঁ। তাইলে পানি কে ধরে রাখে? অম্বু, অম্বু মানে পানি, পয় মানে পানি, পানি, এগুলো কে ধরে রাখে? কে ধরে রাখে? মেঘ ধরে রাখে না? মানে সুযোগ মতো দুনিয়ায় পাঠায় দেয়, এমনিতে ধরে রাখে। তাহলে অম্বুধর, পয়ধর, এগুলো হচ্ছে মেঘ। এরপরে এগুলো এই অব্র, অব্র মানেও মেঘ, এই যে এই কারণে দুই জায়গায় রাখলাম, ওই যে এটা অভিধান অনুসারে দুইটাই কারেক্ট, ঠিক আছে। আকাশও হইতে হতে পারে, মেঘও হইতে পারে। এরপর সে ঘন, ঘন শব্দের অর্থও কিন্তু মেঘ। জিমুত, জিমুত শব্দের অর্থ কি? মেঘ। খুব আনকমন একটা শব্দ, পরীক্ষায় আসার হাই চান্স আছে, প্রায় পরীক্ষায় আসে। জিমুত, জিমুত শব্দের অর্থ কি? মেঘ। কাদম্বিনী, কাদম্বিনী, কাদম্বিনী শব্দের অর্থ কি? মেঘ। খুব সুন্দর না নামটা? কাদম্বিনী কিসের সমার্থক শব্দ? মেঘের সমার্থক শব্দ। এবার আসি সমুদ্র। সমুদ্রের সমার্থক শব্দ হচ্ছে অর্ণব। অর্ণব, অর্ণব শব্দের অর্থ কি? সমুদ্র। বারিধি, অম্বুধি, পয়োধি, এই ধি মানেও ওই তো আপনার হচ্ছে ধারণ করাটাই বুঝায়। বারিধি যে পানি ধরে রাখে বা ধারণ করে। সমুদ্রেই তো, সমুদ্রের কি পানি আছে? সমুদ্রের কাছে তো পানি, অপরিসীম পরিমাণ পানি আছে, তাই না? অনেক পানি আছে। তো এই পানি ধরে রাখতেছে সমুদ্র। অম্বুধি, বারিধি, এগুলা পয়োধি, এগুলা কিসের সমার্থক শব্দ? সমুদ্রের। এগুলো সবই হচ্ছে সমুদ্রের সমার্থক। সিন্ধু, সিন্ধু শব্দের অর্থ সমুদ্র, এটা আমরা সবাই জানি। জলধি, জল ধারণ করে করে যে। জলনিধি, হ্যাঁ। দরিয়া, নদীকান্ত, নদীকান্ত, নদীকান্ত হচ্ছে সমুদ্রের সমার্থক শব্দ, আর সমুদ্রকান্ত হচ্ছে নদীর সমার্থক শব্দ, উল্টা, ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। নদীকান্ত, নদী আছে মানে কিন্তু এটা নদীর সমার্থক শব্দ না, এটা হবে, এটা হচ্ছে সমুদ্রের সমার্থক শব্দ। আবার যখন দেখবো যে সমুদ্রকান্ত বা সমুদ্রকান্তা, ওইটা কিন্তু আবার হবে নদীর সমার্থক শব্দ, উল্টা আর কি, হ্যাঁ। পাথার, অকুল পাথার, আমি তো অকুল পাথারে পড়ে গেছি। পারাবার সমুদ্র সমার্থক শব্দ। রত্নাকর, রত্নাকর সমুদ্র সমার্থক শব্দ। মকরাকর, এগুলো সবই সমুদ্রের সমার্থক শব্দ। শেষ, আজকের সেশন আমাদের এই পর্যন্তই।